আসসালামু আলাইকুম। আজকে আমরা প্র্যাকটিক্যাল সার্ভেইং নিয়ে আলোচনা করব, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য একটা একটা কোর্স এবং এটা একটা সেশনাল কোর্স, যেটা প্রতি ব্যাচের স্টুডেন্টরাই করে থাকে। সাধারণত এটা টার্ম ব্রেক বা এই সময় হয়ে থাকে। আজকে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো যে প্রতিটা দিনের কি কি কাজ হয় এবং আসলে কাজগুলোর মধ্যে কি কি ডেলিভারেবলস এবং সেগুলো আসলে কিভাবে করা হয় সে ব্যাপারে আমরা কিছু ডিটেইলড নির্দেশনা দেব। আমার সাথে আছে আমার বন্ধু সামি। আমরা দুজনই সিভিল 19 ব্যাচের এবং আমি ইশরাক রাফিন। সামি। আচ্ছা, তাহলে আমি একটু বলি যে প্র্যাকটিক্যাল সার্ভেইং জিনিসটা আগে যেটা ছিল, আমি 20-30 বছর আগে যেরকম ছিল সেটা হচ্ছে একদম শুরুতেই মানুষ এসে 1-1-এই এটা করতো, এবং তারপরে যেটা ছিল যে 1-2-তে থিওরি কোর্সে আমরা সার্ভেইং করি, তারপরে প্র্যাকটিক্যাল সার্ভেইং 1-2 টার্ম ব্রেকে হতো। সেই জিনিসটা সেশন জটের কারণে কোনো কারণে পিছিয়ে গেল, পিছিয়ে যাওয়ার পরে এরকম থাকলো যে সাধারণত এরকম হতো 3-1 বা 3-2-র পরে শীতকালে পড়লে তখন হতো। এখন এসেছে এরকম যে 3-2 শেষ হওয়ার পরে যখন পায়, এখন শীতকালেও না, এখন আমরা যেরকম গরমকালে মোটামুটি গরমের মধ্যে করেছে তোমরা এই 20 ব্যাচও সেরকম পরের ব্যাচগুলো জাস্ট বলা যায় যে 3-2 শেষ হলে প্র্যাকটিক্যাল সার্ভিং হয়। এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা অন্য সব কোর্সে যেটা হয়েছে যে যখন পড়েছি তখনই সেটা পড়ে পরীক্ষা দিয়েছে, প্র্যাকটিক্যাল সার্ভিংয়ের জিনিস যে থিওরিটিক্যাল জিনিসপত্র সেটা কিন্তু অনেক আগে পড়া। তাই আগের জিনিস একটু কিছু রিভাইজ দেওয়া লাগবে বা একটু কিছু জিনিস আসলে মনে করা লাগবে। ওটা অবশ্য টিচাররা বুঝিয়েই দিবেন কোন কাজগুলো করা লাগবে, কিন্তু সেই 1-2 জিনিস তো আসলে এখন খুব একটা মনে নাই। তাই কিছু জিনিস জাস্ট ওভারভিউ টাইপ এখানে আমরা বলবো, অ্যান্ড প্রতিদিন কী কী কাজ থাকবে বলবো, সেটা টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে প্রতিটা দিনেরই। তো এখানে যদি আমি ডে ওয়াইজ দেখাই, এটা হচ্ছে 20 ব্যাচের যে শিডিউলটা সেটা। তো এখানে 7 দিন আছে, তো 7 দিনের জন্য আলাদা করে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, যেই দিনেরটা তখন এসে দেখলেই হবে। একবারে যদি কেউ সার্ভেইং শুরু হওয়ার আগে সম্পূর্ণ ভিডিও দেখো হয়তো কিছু জিনিস বুঝতে পারবে না, কারণ অনেক কিছুই নতুন সার্ভেইংয়ে, যেটা তোমরা নতুন নতুন শিখবে। তো আমি যদি শুরুতে এই মার্ক ডিস্ট্রিবিউশনে আসি, তাহলে আসে যে অ্যাটেন্ডেন্সে 10% মার্ক। অ্যান্ড অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সকাল 7টায় তোমার আসলে যেতেই হবে, মানে 7 AM প্রতিদিন যাওয়াই লাগবে। অ্যান্ড এটা একদমই দেরি করা যায় না, and সবাই আসলে টাইমলি আসতো, এই সময় সবার আসলে সকালে যাওয়ার আসলে অভ্যাস হয়ে যায়। তারপরে তোমাদের ডে 2-তে একটা কুইজ হবে, সেটা হবে মিড কুইজ। সেই মিড কুইজের জন্য 10%। সেটা হচ্ছে ডে 1-এ তোমাদের যা যা বলবে তোমাদের মুখে মুখেই বলবে, সেটা তোমাদের মনে রাখা লাগবে, অডিও রেকর্ড করে রাখতে পারো, ভালোভাবে নোট করতে পারো। তারপরে সেটার উপরে কুইজ হবে। আর হচ্ছে ফিল্ড ওয়ার্ক, তোমাদের প্রতিদিন মাঠে যেয়ে কিছু কাজ করা লাগবে, সেটার জন্য 20% মার্ক। আর যেই কাজটা করবে সেটার একটা সাবমিশন, তুমি দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করবে, রাত হয়ে যেতে পারে। অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে পরের দিন সকাল 7টায়, সেটার উপরে হচ্ছে তোমার 20% মার্ক। আর একদম লাস্ট দিনেই কিন্তু তোমার 40% মার্ক আসছে, সেটা হচ্ছে ফাইনাল কুইজ হবে এবং ভাইবা হবে, এবং তার সাথে আবার প্র্যাকটিক্যাল হবে। এতদিন যা যা শিখেছো তার মধ্যে কোনো একটা কাজ তোমাকে করতে দিবে। এটা হচ্ছে ফাইনাল কুইজের দিনটা। ফাইনাল কুইজের দিন হচ্ছে এই দুটা জিনিস হয়, তার মানে লাস্ট দিনটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, রাফিন কিছু বলবি এখানে আর? আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমরা একটা বলি যে শার্প একদম 7 AM এ আসা লাগবে, সামি যেরকম বললো, কারণ একদম 7টার সময় টিচাররা প্রতিটা গ্রুপের, যে গ্রুপের যে টিচার তার গ্রুপের সামনে যে একদম ঠিক 7টার সময় অ্যাটেন্ডেন্স কল করেন। এই জন্যই সাতটার সময়টা এতটা ইম্পর্টেন্ট আর কি। এবং সবসময় এটা মেনটেন করা উচিত, মানে হাউ এভার ইট ইজ, হোয়াট এভার ইউর প্রবলেম মে বি, তোমাকে 7 AM এ অ্যাটেন্ডেন্সটা দেওয়াই লাগবে। মানে আমাদের ওটা তানভীর আহমেদ স্যার ছিলেন আমাদের, আমি ছিলাম গ্রুপ 4-এ, রাফিন গ্রুপ 3-তে। তো ওইখানে তানভীর আহমেদ স্যার শুরুতেই বলেছিলেন যে এই সার্ভেইংটা করার সময় তোমার বেশ মানে 7 দিন একদম শুধু সার্ভেইং নিয়েই থাকা লাগবে সকাল থেকে রাত। এবং আসলেই এটা খুবই এক্সটেন্সিভ একটা কোর্স চাই, কারণ অন্য সব কোর্স তো আমরা 14 সপ্তাহে পড়ছি, এটা হচ্ছে মাত্র 1 সপ্তাহের মধ্যেই পুরাটা। আচ্ছা, আমি যদি এমনিতে স্কেডিউলটা দেখি আমাদেরটা মোটামুটি এরকম ছিল। এখানে একটা বড় ডিফারেন্স হচ্ছে যে আমাদের ব্যাচের যখন হয়েছিল সার্ভেইংটা, তখন হচ্ছে খুব সম্ভবত দেশে কোনো একটা নির্বাচন নিয়ে বা কিছু নিয়ে ঝামেলা চলছিল বা এরকম কিছু ছিল, কোনো একটা হ্যাঁ, হ্যাঁ, ঝামেলা, হ্যাঁ, সেটার জন্য হ্যাঁ। আমাদের বাইরে নেয় নাই। ইলেকশন আগে হচ্ছে জলসিঁড়িতে নিত। ইলেকশনের আগে অবরোধ টবরোধ হ্যাঁ, ওইটা ছিল। জল সিঁড়িতে নিত। তো জল সিঁড়িতে নিত কেন, সেটা হচ্ছে কন্ট্রোরিংটা করতে সুবিধা হতো, ওখানে যেয়ে কন্ট্রোরিং করতো, অ্যান্ড ওখানে অ্যাকচুয়াল অনেক অবস্টাকল ছিল। তো সেখান থেকে রিকগনিশন সার্ভে বা অন্য জিনিসগুলো করতে সুবিধা হতো। এগুলো কথা আর কি পরে এক্সপ্লেন করবো যে কী বললাম। তো এখন জল সিঁড়িতে নেয় না, এখন হচ্ছে বুয়েট ফিল্ডেই হয়, বুয়েট প্লেগ্রাউন্ড অ্যান্ড ইনসাইড বুয়েট ক্যাম্পাস। আমি আর রাফিন দুইজনই হচ্ছে ইনসাইড বুয়েট ক্যাম্পাসেই বেশিরভাগ কাজ করেছিলাম, যেটা হচ্ছে আমাদের সিভিল বিল্ডিংয়ের সামনের জায়গাটায় হয়, অথবা আর্কিটেকচার বিল্ডিংয়ের সামনের জায়গাটা হয়।
এই জায়গায় যারা কাজ পাবে, নর্মালি তানভীর আহমেদ স্যারই দিতেন, এখন তো উনি নাই, মানে এবার তো উনি নিচ্ছেন না, অন্য কেউ হয়তো দিবেন। তো তাদের একটু সুবিধা হয়, তারা একটু ছায়ার মধ্যে থেকে কাজ করতে পারে। আর যারা বুয়েট প্লেগ্রাউন্ডে কাজটা করবে তারা একদম সারাক্ষণ রোদের মধ্যে, and তাদের একটু আসলে কষ্টই হয়ে যায় এটার জন্য। তো সার্ভেইংয়ের একদম শুরু করার আগে বলবো যে ফার্স্টলি যে এটা একটু মানে দেখা যায় কি যে আমরা তো খালি মেন্টাল কি বলে এটাকে, মেন্টাল ক্যালকুলেশন বেসড কাজ করি, এখন ফিজিক্যাল লেবার টাইপ কিছু করা হয় না। তাই এটা করতে গিয়ে একটু ভালোই কষ্ট হবে, এই অনেক দৌড়াদৌড়ি করা লাগে, ইনস্ট্রুমেন্ট টানাটানি করা লাগে এগুলো। তো এখানে 7 দিনে কি কি করা লাগবে সেটা বলা আছে। তো এটা আমি আর এখন বলবো না, কারণ হচ্ছে ডে বাই ডে যাবো। তো তো শুরুতে আমরা তাহলে ডে 1 দিয়ে শুরু করি। তো ডে 1-এ যেটা দেখায় কাজ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, ইস্যু অফ ইনস্ট্রুমেন্ট আর ইনস্ট্রাকশন অ্যান্ড হ্যান্ডলিং অফ অল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, রেজিস্ট্রেশনের জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে এই যে এরকম রুম নাম্বার দিয়ে দিয়েছে, সেখানে টিচারের সাথে যে দেখা করা লাগবে। টিচার তখন একটা গ্রুপ ফর্ম করে দিবে, 10 জনের গ্রুপ প্রতি গ্রুপে, অ্যান্ড সেই প্রতি গ্রুপে একজন করে লিডার আর একজন করে ডেপুটি লিডার থাকবে। অ্যান্ড সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো টিচাররাই ঠিক করতে দেয়, অথবা টিচাররাই ঠিক করে দেয়, অথবা নিজেদের ঠিক করতে বলে, নিজেরা ঠিক করে নেওয়া বেটার যে কে লিডার হবে আর কে ডেপুটি লিডার হবে, তাদের সাইন দেওয়া লাগে। অ্যান্ড তারা যে জিনিসপত্র নিয়ে আসে এবং জিনিসের রেসপন্সিবিলিটি থাকে। এখানে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে লিডার ডেপুটি লিডারদের জিনিস নিয়ে আসছে, কিন্তু যদি কোনো জিনিস হারায় সবারই কিন্তু জরিমানা দেওয়া লাগবে, তো জিনিস খুব সাবধানে রাখা লাগে। তো এটা হচ্ছে ফার্স্টে রেজিস্ট্রেশন, সেখানে টিচাররা একটু বলবে কোর্সটা সম্পর্কে। তারপরে হচ্ছে যে জিনিসপত্র নিবে, তুমি সিভিল বিল্ডিং থেকে ইনস্ট্রুমেন্ট কালেক্ট করবে, কালেক্ট করে হচ্ছে মাঠে চলে যাবে, এরকম তাঁবু করা থাকবে। কয়টা তাঁবু থাকে? 10টা না? হ্যাঁ, 10টা। 10টা তাঁবু থাকবে। তো 2টা করে গ্রুপ, একটা তাঁবুর মধ্যে জিনিস রাখবে, তাঁবুর এক পাশে এক গ্রুপ জিনিস রাখবে, আরেক পাশে আরেক গ্রুপ জিনিস রাখবে। এটা খেয়াল রাখা লাগবে যে জিনিসগুলো যাতে আলাদা থাকে। অ্যান্ড সেখানে জিনিস রেখে তারপরে এই সাপোজ তাঁবুর সামনে এখানে এসে তোমাকে ইনস্ট্রাক্টর সবগুলো ইকুইপমেন্ট নিয়ে আইডিয়া দিবে যে কোন ইকুইপমেন্ট দিয়ে কী করে, কোনটার প্রিসিশন কত। এখানে কথাগুলো খেয়াল রাখা লাগবে, যেরকম কোনটার প্রিসিশন কত সেটা ইম্পর্টেন্ট, যে হচ্ছে থিওডোলাইট দিয়ে কতটুকু পর্যন্ত অ্যাঙ্গেল মেজার করা যায়, বা লেভেলিং স্টাফ দিয়ে সর্বোচ্চ কত মিলিমিটার পর্যন্ত মাপা যায়, এরকম কিছু, মানে সর্বনিম্ন কত মিলিমিটার নিখুঁতভাবে মাপা যায়, এরকম জিনিসপত্রগুলো এই পরের দিন যে মিড কুইজ হবে, মিড কুইজটা কি এমসিকিউ হয়েছিল না? হ্যাঁ, এমসিকিউ। এমসিকিউ টাইপ হয়েছিল, তো ওইখানের মিড কুইজের জন্য ইম্পর্ট্যান্ট। আর এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, যে জুনিয়র টিচাররা সাধারণত প্রশ্ন করেন, তাই কোনো জুনিয়র টিচার যদি বলে যে এই জুনিয়র টিচার প্রশ্ন করবেন, তাহলে অবশ্যই সেই গ্রুপের কাছ থেকে ক্লাস নোট কালেক্ট করো, কারণ কোয়েশ্চেন ওই স্যারের কথার থেকে কমন পড়বে। এখানে টোটালি স্যাররা যেগুলো বলবেন, ইনস্ট্রাক্টররা যেগুলো বলবেন, সার্ভেইংয়ের জন্য আলাদা একজন ইনস্ট্রাকশন আছেন, উনি অনেক কথা বলবেন, সেগুলো থেকে প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট একটু দেখানোর জন্য দেখলাম অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকবে, সেই ইনস্ট্রুমেন্টগুলো তোমাদের প্রতিদিন ক্যারি করে হলে নিয়ে যাওয়া লাগবে। অ্যান্ড হচ্ছে যে প্রতিদিন নিয়ে আসা লাগবে, প্রতিদিন খেয়াল রাখা লাগবে কিছু হারিয়ে যাচ্ছে যাতে হারায় না যায়, কারণ অনেক জরিমানা দেওয়া লাগে। এক্ষেত্রে যারা ফিল্ডে কাজ করে তাদের জন্য সমস্যা, যে সবার জিনিসপত্র আছে, তো এখন ফিল্ডে হচ্ছে একসাথে অনেকজন কাজ করতে, পাশাপাশি এতগুলো গ্রুপ, দেখা যায় জিনিস একটু ওলটপালট হয়ে যায়, কিছু জিনিস মিসিং হয়েছে, বাট বড় সড়ো কিছু মিসিং হলে সমস্যা। ওকে, ডে 1-এ এই যে কিছু একটা ইনস্ট্রুমেন্ট আচ্ছা, লেভেলিং স্টাফ। বল। ডে ওয়ান নিয়ে আমি কিছু বলি। হ্যাঁ, যেমন হ্যাঁ। গ্রুপের যেটা ছিল, যে গ্রুপের সকালে একটা জিনিস, সকালে কিন্তু তোমাদেরকে নাস্তা দিবে, তোমরা নাস্তা খাবা, এটা অবশ্যই, এটা স্কিপ দিও না। নাস্তা না খেয়ে কাজ করতে গেলে আসলে তোমাদের হবে না। সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ যথেষ্ট ফিজিক্যাল লেবার। এবং দ্বিতীয় একটা কথা, নাস্তা যদি টানা তোমাদের কিছু ভালো না লাগে, টিচারদেরকে বলতে পারো যে স্যার, নাস্তা এটা ভালো লাগতেছে না, চেঞ্জ করে দিয়েন। আমাদের প্রথমে এরকম হচ্ছিল, আমাদের টানা কয়েকদিন হচ্ছে পরোটা সবজি দিয়েছিল, আমরা পরে বলেছিলাম যে স্যার, পরোটা দিয়েন না, চেঞ্জ করে রুটি বর্ণ কিছু জন্য। পরের দিন রুমালি রুমালি রুটি দিয়েছিল, এটা সবাই মিলে মজা করে খাইছে। এটা একটা জিনিস, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। এবং দ্বিতীয় একটা জিনিস, যে সার্ভেইং এর ইকুইপমেন্ট যেগুলা, ওইটা তোমাদেরকে সার্ভেইং এর ইনস্ট্রুমেন্টের রুম যেটা 5 তলা থেকে দেয় না, 5 তলাই তো, 6 তলা, 6 তলা। 6 তলা, 600। আচ্ছা, 6, হ্যাঁ, 6 তলা থেকে দেয়। তো তোমাদের প্রতিটা গ্রুপের জন্য একটা করে ফর্ম দিবে আর কি। ওই ফর্মে তোমাদেরকে কোন ইকুইপমেন্ট কত নাম্বার দেয়া হচ্ছে, নাম্বারটা একটু খেয়াল রাখবে, যে যেই নাম্বারের এগেইনস্টে তোমার গ্রুপকে ইনস্ট্রুমেন্টটা দেওয়া হচ্ছে, লেখা হইলো, ওই ইনস্ট্রুমেন্টের নাম্বারটা তুমি পাইছো কিনা, আবার অত সংখ্যক তুমি পাইছো কিনা। যেমন ধরো তোমাকে লেভেলিং স্টাফ দিল, দেওয়ার কথা 2টা, ফর্মে লেখা 2টা, কিন্তু তুমি পাইছো একটা, তখন তোমাকে কিন্তু যে জিজ্ঞেস বলতে হবে যে
দুইটা ফর্মে বলার কথা আছে কিন্তু আমি একটা পাইছি, তখন তোমাকে আবার দুইটা ইস্যু করে দিবে। এবং অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবা, যেটা আমি বললো যে ইকুইপমেন্ট যাতে না হারায়, বিশেষ করে যেগুলা ছোট জিনিস সেগুলো হারায় বেশি। যেমন হচ্ছে উডেন পেগ, ছোট ছোট উডেন পেগ দেয়, এই জিনিসগুলা হারায়, বা ছোট ছোট ব্যাম্বু স্টিক দেয়, এই জিনিসগুলা হারায়। মানে এই জিনিস, বা দড়ি টড়ি এগুলো অনেক সময় শর্ট পড়ে যায়, তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবা। মানে ছোট জিনিসগুলি হারায়, বড় জিনিস তো সবসময় চোখের সামনে থাকে বা বক্সের মধ্যে থাকে, এটা সবসময় বের হয় না। বা তোমরা ওইটার দিকে খেয়াল রাখো বেশি, এই জন্য ছোট জিনিসগুলোর দিকে যাতে একটু খেয়াল থাকে সবারই, এবং এটা সবারই দায়িত্ব। এমন না যে টিম লিডার ডেপুটি টিম লিডার সাইন দিছে বলে অল রেসপন্সিবিলিটি আর অন টু দেম, এটা না, সবাইকে এখানে কন্ট্রিবিউট করতে হয়। আর আচ্ছা। এখানে ফার্স্ট দিনে একটা ব্যাপার হচ্ছে কি, ইনস্ট্রাক্টর কিন্তু তোমাকে শিখায় দেবে কোন ইকুইপমেন্টটা কীভাবে চালানো লাগে। তোমরা এটা এনশিওর করো গ্রুপের অ্যাটলিস্ট একজন বা দুইজন যাতে, মানে সবাই যাতে কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট একদম অ্যাকুরেটলি চালাতে পারে। কারণ কেউ যদি সাপোজ একজন হচ্ছে লেভেলিং স্টাফ ঠিক মতো ইউজ করতে জানে, আরেকজন থিওডোলাইট জানে, সে কিন্তু অন্যদের শিখাই দিতে পারবে। তাই গ্রুপে অ্যাটলিস্ট একজন করে যাতে ইনস্ট্রুমেন্টগুলো শিখে রাখে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। না হলে অন্য গ্রুপের কাছ থেকে তোমার শিখে নিতে হবে, কারণ বিশেষ করে থিওডোলাইট চালানোটা একটু কঠিন। লেভেলিংয়ের কাজ একটু ফাস্টে শেখা কঠিন, বাট ওইটাই আর কি, মানে শিখে রাখলে অন্যদের শিখাই দিতে সুবিধা হবে। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যেমন ধরো তোমার গ্রুপে যদি এরকম থাকে যে একাধিকজন একই হলে থাকে, তাহলে তাদের কাছে ইনস্ট্রুমেন্টগুলো রাখাটাই বেটার। তাহলে এক হল থেকে সব ইনস্ট্রুমেন্ট আসতে পারবে, এক একজনের কাছে এক একটা থাকলে অনেক সময় সে নিয়ে আসলো না, বা মনে নাই আনতে, বা হারায় গেল কোনো রকম। এই জন্য মানে ধরো তোমার গ্রুপে দুইজন বা তিনজন যদি একই হলে থাকে, ওদের কাছেই সব ইকুইপমেন্ট গুলো রাখো। মানে প্রতিদিন কাজ শেষে ওদের কাছে, মানে ওদের রুমে ইকুইপমেন্ট গুলো দিয়ে আসো, বা সকালে ওদের রুম থেকে ইকুইপমেন্ট গুলো নিয়ে আসো, এটা করলে বেটার। মানে তোমার ইনস্ট্রুমেন্ট ম্যানেজ করা অনেক সুবিধা হবে আর কি এই ক্ষেত্রে। আচ্ছা, ফার্স্ট দিনে মেইনলি এটাই। অ্যান্ড ফার্স্ট দিন শেষ করেই তোমার আবার হলে যে পড়া লাগবে, তোমার ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়া লাগবে, কিছু ম্যানুয়াল টাইপও থাকবে, তার চেয়ে বেশি হচ্ছে মুখের কথা। তো সেগুলা পড়ে তোমার পরের দিন আসা লাগবে। এখন ডে টুতে যাই। হুম। ডে টুতে ফার্স্টেই তোমার কাজ হবে কুইজটা দেওয়া, মিড কুইজ। সকালে গিয়ে তোমাকে একটা কুইজ প্রশ্ন দিয়ে দিবে, তুমি তখন আনসার দেবে ওটার, অ্যান্ড এটার মার্কটাও হুম। মেবি পরে দিয়ে দেয় 15 মার্কের। মাটিতে মাটিতে বসে মাটিতে কুইজ বসে দেওয়া লাগবে। পরীক্ষা দেওয়া লাগবে, এটা খেয়াল রাখো। পত্রিকা নিয়ে গেলে নিয়ে যেতে পারো, মাটিতে বসে পরীক্ষা দেওয়া লাগবে। অ্যান্ড বোর্ড থাকবে কি? সার্ভিং এর জন্য তো আমাদেরকে বোর্ড নিতেই বলে। হ্যাঁ, সার্ভেইং ইনস্ট্রুমেন্ট, এর জন্য বোর্ড নেওয়াই লাগে। আচ্ছা, একটা জিনিস ফার্স্ট ডেতে মিস গেছে। ফার্স্ট ডেতে ড্রয়িং বোর্ড, হইতেছে ড্রয়িং বোর্ড। তোমার অনেক কিছু কেনাকাটা করা লাগবে। পলাশিতে এ গেলেই হবে, হা পলাশির হা। দোকান আছে ওখানে ফিক্সড। অ্যান্ড ওই দোকানে টিচাররা জানায় রাখবে যে সবাই কিনতে আসবে, সবাই যায় কিনবে। একটা সার্ভেইং এর, ওই সার্ভেইং এর একটা প্যাকেজ টাইপ তোমার কেনা লাগবে। সেখানে সিভিল হুম। ড্রয়িং এর জিনিসপত্র আছে, সার্ভেইং এর জন্য ফিল্ড লেভেল বুক থাকে লেভেল সে। বুক, ফিল্ড বুক হ্যাঁ, দুইটাই আছে। লেভেল বুক, ফিল্ড বুক একটু পরে বলবো, লেভেল বুক ফিল্ড বুকের কাজ তো সেগুলো লাগবে। তো সেগুলো তুমি কিনে আনবা ফার্স্ট দিনই। অ্যান্ড ওগুলো শুরুতে ইউজ বুঝবা না, পরে যখন কাজ করবা তখন বুঝতে পারবা। এরপরে হচ্ছে তাহলে হচ্ছে সেকেন্ড দিতে কুইজটা দিলা সেকেন্ড ডেতে আসা। এরপরেই তোমাদের যেটা, মানে এটা একটু সোজা, স্টেডিয়া সার্ভেটা হইতেছে জাস্ট গ্রুপের একজনই তো করে, একজন করে হ্যাঁ, সবাই একজনই করতে ডাটাটা পারবে। লিখবে। হ্যাঁ, একজনই করতে একজনই পারবে, মানে করবে। একজন থিওডোলাইটে করবে, একজন হ্যাঁ, স্টাফ ধরে রাখবে, একজন দুইজন এখানে হলেই কাজ থাকবে, হয়ে একজন যাবে। এখানে, দুইজনেই হয়ে যাবে। মানে থিওডোলাইট, একটা জিনিস আমি বলবো মাস্ট, প্রতিটা গ্রুপে এমন একজন দরকার যে থিওডোলাইট এক্সপার্ট, যে থিওডোলাইট একটু থেমে অনেক ভালো পারে। নর্মালি হয়ে যায়, থিওডোলাইটের কাজটা তাকেই দিবা। বা কেউ হয়তো লেভেল বুক লেখাটায় এক্সপার্ট, বা কেউ শুধু লেভেল বুকের কাজটা অনেক তাড়াতাড়ি করতে পারে, সেই ক্ষেত্রে সেই কাজটা তাকে দিবা। সে করলে অন্যরা তারটা দেখে তুলতে পারলো। এখানে হিসাবটা খুবই সোজা, তোমাদের ফরম্যাট দিয়ে দিবে। সেখানে হচ্ছে যে থিওডোলাইট লাগে, তারপরে হচ্ছে লেভেলিং স্টাফ লাগে, একজন লেভেলিং স্টাফ ধরে, তারপরে হচ্ছে এখান থেকে ডিস্টেন্সটা মেজার করে। এটা খুব একটা ইজি এক্সপেরিমেন্ট। এটা মেবি শুরুতে দিছে তোমাদের, ইজি দেখে ভালোই করছে শুরুতে দিয়ে। তো থিওডোলাইট চালানোটা একটু শেখা লাগবে ফার্স্ট দিনের কাজ, এটা শিখলে এটা একদমই সোজা। তারপরে যেটা, সেটা হচ্ছে চেইন সার্ভে। এই চেইন সার্ভেটা কিন্তু তোমরা সার্ভেইং থিওরির সময় চেইন নিয়ে অনেক কিছু পড়ছো, এত রকম চেইন, সেই চেইনের মধ্যে কীরকম, কী বলে এটাকে, কোন চেইনে কতটুক, কীরকম সাইন থাকলে সেটা 10 মিটার, 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার সব লাগবে। অনেক বিশাল চেইন দিয়ে দিবে। এবং তারপরে তুমি এখানে কিছু মেজারমেন্ট করা লাগে, এবং মেজারমেন্টটা করার পরে এরকম কাইন্ড অফ এরকম একটা ছবি আঁকা লাগে। এখন রাফিন একটু বল এটা নিয়ে। এখানে আমি যে জিনিসগুলো বলি, যে তোমাদের এইখানে অবশ্যই তোমরা যদি
থিওরিটা মানে টার্মিনোলজি গুলা ভুলে যাও, যেমন ছবিতে দেখতে পাচ্ছ মেইন হুম, সার্ভে লাইন, চেক লাইন, টাই লাইন, বেজ লাইন, শেখা লাগবে, হ্যাঁ। এই জিনিসগুলা যদি ভুলে গিয়ে থাকো তাহলে একটু কষ্ট করে তোমাদের 1-2 এর স্লাইড বা সার্ভেইং এ যে তোমরা পানমিয়ার বই পড়তা একবার একটু এক ঝলক দেখে নিও, কারণ কনসেপ্ট গুলা দরকার আছে, ছবিটা আঁকার জন্য লাগবে। এবং তোমাকে ছবিগুলোর মধ্যে অ্যাসাইনমেন্টে যখন ছবিটা আঁকবা তোমাকে তখন ওই জিনিসগুলো তো ডিনোট করে দেওয়া লাগবে, এটা এই লাইন এই লাইন, ওই জিনিসগুলা কর, এই জিনিসটা করা লাগবে। আর এখানে একটা জিনিস বলি, চেইনটা কিন্তু অনেক ভারী এবং চেইনটা টেনে লম্বা করা একটু কষ্ট আছে, কারণ ওয়েট বেশি তো, মেটালের জিনিস স্বাভাবিক, বুঝতেই পারছো। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা চেইনটা কম ইউজ করে বা চেইনটা প্রায় ইউজ না করেই টেপ যেটা আছে টেপটা ইউজ করবা, হুম, টেপটা ঠিক। ইউজ করাটা সহজ। ওটা তোমার মার্কিং গুলা তোমার কোনো ট্যাগ পড়া লাগবে না, ডিরেক্ট তোমার মেজারমেন্টের মাপই লেখা থাকবে যে এত এত, ওইটা তুমি পরে ওটা তোমার জন্য ইউজ করার সুবিধা হবে। কারণ আমাদের সময় চেইন এরকম একটা ছিল যে চেইন একজন টান 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 করে ধরা লাগে না, টান টান করে ধরতে যে একটু আর কি একটা দিকে একটু খুলে আসছিল, তো এগুলো সমস্যা হইতে পারে। এগুলো সমস্যা যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্যই আমি বলছি যে তোমরা পরবর্তীতে আমরাও চেইন আর ইউজ না করে টেপই বেশি ইউজ করছি, টেপ ইউজ করাটা বেটার আর কি। হুম। আর আচ্ছা। এখানে একটা জিনিস যে ওই তোমরা এই পয়েন্ট গুলা যখন এবিসিডি ডিনোট করার জন্য ওই যে পেগ ইউজ করবা, তোমাদেরকে হ্যামার বা হাতুড়ি দিয়ে দিবে, তারপরে যে উডেন পেগ বা ব্যাম্বু স্টিক এগুলো দিয়ে দিবে, দড়ি দিয়ে দিবে, তো এগুলা দিয়ে তোমরা আর কি জায়গাটা ডিফাইন করতে পারবা আর কি, তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ এইটুক জায়গার মধ্যে তুমি কাজটা করছো। আর এখন ভিডিওর থেকে এখন থেকে যা যা বলবো মোটামুটি শিওর তুমি ফার্স্ট দিন না করলে আসলে বুঝবা না কথাগুলো, কারণ ইনস্ট্রুমেন্টগুলো চেনা লাগবে। তাই আশা করছি যে ফার্স্ট দিন করার পরে বাকিটুক দেখতেছো এখন, নাইলে আসলে হ্যাঁ হ্যাঁ বুঝবা হ্যাঁ না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ আচ্ছা, সেটাই। এখন আমি যদি এখানে যাই কাজের লিস্টের মধ্যে, এটা হচ্ছে আমাদের কাজের লিস্টের যে ছিল সেটা আমার মনে হয় ডে 2-তে দেয় নাই, ডে 3 থেকে স্নিগ্ধা ম্যাডাম দিচ্ছিলেন। ডে 2-তে আমরা চেইন সার্ভে করেছিলাম। চেইন আর স্টেডিয়া করছিলাম। হ্যাঁ। ও তাহলে ওই ডে 2টা দেয় নাই, ডে 2টা আসলে সোজাও, খুব একটা বলার কিছুও নাই, জাস্ট স্যাররা একটু ইনস্ট্রাকশন দিবেন, পরে নিজেরাই করবা। স্যাররা কিন্তু সব বুঝাই দিবেন না, তো নিজেরা ফিগার আউট করা লাগবে, জিনিসটা ইন্টারেস্টিংই হয়। সব কিছু বুঝাই দিলে তো মজা নাই, রোবটের মতো কাজ করা হয়। নিজে নিজে চিন্তা করবা যে হ্যাঁ কীভাবে 90 ডিগ্রি সহজে মেজার করা যায়, দড়ি দিয়ে কীভাবে সহজে মেজার করা যায় কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ না করে, এগুলা নিজেরা চিন্তা করে করে বের করতে পারবা। আচ্ছা। ও, প্লেন ও টেবিল সার্ভে। প্লেন টেবিল, ডে ওয়ানে প্লেন টেবিলও আছে, মানে ডে টুতে আর কি হুম প্লেন হুম, টেবিলও আছে। বুঝছি। আচ্ছা, 1 মিনিট একটু পজ করতেছি ভিডিও। আচ্ছা, আমরা এখন আবার শুরু করতেছি প্লেন টেবিল সার্ভেইং। এটা নিয়ে কিছু বলা হয় নাই, রেকর্ড দিতেছস তো না? হ্যাঁ রেকর্ড চলছে। এরকমই একটা সেট আপ হবে, এটা করবে একজন নাকি দুইজন? দুইজন লাগে এটা করতে। দুইজন একজন লাগে। হচ্ছে তাকাবে আর একজন ছবি আঁকবে। তো যে ছবি আঁকায় ভালো এরকম কাউকে দিও, অবশ্যই ছবি আঁকায় ভালো এরকম কাউকে দিও, কারণ এটা গ্রুপ সাবমিশন। এখন যেটা করবা সেটা গ্রুপ সাবমিশন হবে। সো এবং এই জিনিসটা আসলে প্রথম দিনে তোমাদেরকে ইউসেজ শিখাই দিবে, সো সো ওইটা এক্সপেক্ট করে আমরা বলছি। তারপরও বলবো যে তোমরা প্রথম দিন ইউসেজ দেখার পরে মোটামুটি বুঝতে পারবা যে এই জিনিসটা একটা খুবই মানধাতার আমলের এবং খুবই হ্যাঁ, বিরক্তিকর একটা জিনিস। সমস্যা হবে। বিশেষ করে প্লেন টেবিলটা একদম ভূমির সমান্তরাল করে সেট করতে যাই ওটা অনেক আঁকা বাঁকা এরকম হয়ে যায়। আর বুঝতে পারতেছো আমরা মাঠে বা এরকম কোনো মাঠের টেরেইন তো কখনোই একদম স্মুথ বা ফ্ল্যাট না, তো একটু উল্টাপাল্টা হয় কি, এটা আর কিছু বেশ কিছুটা বিরক্তির কারণ হয়। তবে আসার কথা হচ্ছে যে প্লেন টেবিল সার্ভে শুধু তোমাদের ডে টুতেই লাগবে, এর পরের দিনগুলোতে প্লেন না, টেবিলটা ক্যারি ফাইনালে করে, আসতে পারে, ফাইনালে আসতে পারে। হ্যাঁ না এর পরের দিনগুলোতে কোনো কাজের জন্য প্লেন টেবিলটা ক্যারি করে যাওয়ার দরকার নেই, এক্সেপ্ট ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সাম আসতে পারে, হুম। ওটা বুঝলাম। বাট ডে টুতে প্লেন টেবিল হয়ে যাওয়ার পরে এরপরে আর কোনোদিন প্লেন টেবিল ইউজ করার কোনো দরকার নাই। হ্যাঁ, ওটা তোমার হলে রেখে দিতে পারবা। হ্যাঁ ওটা হলেও তুমি রেখে আসতে পারবা। হুম। আচ্ছা। এখন প্লেন টেবিলের কাহিনী যেটা হইলো যে নিজেরা একটু প্র্যাকটিস করতে একটু টাইম লাগবে এটা করতে, মানে এমন তো না যে কোনো তাড়াহুড়া আছে তোমার কাজে, অন্যরা অন্য কাজ করতে থাকবে, এদিকে একজন চেইন সার্ভেইংয়ের কাজ করতে থাকবে, আর এদিকে 2জন বা 3জন প্লেন টেবিলে দিয়ে দিবা সেট টেট করে, কে ভালো পারে সেটা। তো তারপরে কাজটা করে ফেলতে পারবে। সেখানে একটা ছবি আঁকা লাগে প্লেন টেবিল সার্ভিংয়ে। এখন আমি একটু ডিটেলসেই যাই। প্লেন টেবিল সার্ভিংয়ের এখানে কিছু বলা নাই, ছবিটা দেখালেই বুঝবা যে আসলে কি হয়, আর ওটা টিচাররাও কিছুটুকু বুঝাই দেবেন। এটা আমাদের গ্রুপের সাবমিশন। এই যে লিংকটা কি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবি? ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া যায় না, লিঙ্ক দেওয়া আছে, পরে পাস হয়ে যাবে আশা করি। আচ্ছা ঠিক আছে। যারা ভিডিও দেখতেছো তারা সিনিয়রদের কাছ থেকে লিঙ্ক পাওয়া যাবে।
ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, কই গেল প্লেন টেবিল কোনটা? এই যে এটা প্লেন টেবিল, এরকম একটা অদ্ভুত টাইপ ছবি হয়, দুই জায়গায় টেবিল সেট করা লাগে। জুম কর, জুম কর, জুম কর। দুই জায়গায় টেবিল সেট করা লাগে, এখানে একবার টেবিল সেট করছে, এখানে একবার টেবিল সেট করছে। তারপরে একই জিনিস ওই ছোট্ট একটা হোল থাকে, সেই হোল দিয়ে দেখা লাগে। ফার্স্ট দিন ইনস্ট্রুমেন্টগুলো দেখলেই তুমি এখন কি বললাম সেটা বুঝবা। দেখা লাগে এবং দেখে তারপরে যিনি অবজেক্টটা কই আছে সেটা আইডেন্টিফাই করা লাগে, এটাই মেইন কাজ। সমস্যা কি হয় এটা করতে যেয়ে, টেবিলটা সোজা হয় না। টেবিলটা সোজা না হলে তোমার আঁকা আঁকি ভুলই যাবে। কোনো কি সোজা করার হয়েছিল টেবিল? না তো। না, একবারে পারফেক্ট স্ট্রেট তো হয় না, একটু তো দেখা হবেই। ওইটাই আর কি, একটু ভুল হ্যাঁ, হবে এটার মধ্যে, হ্যাঁ, মানে এই প্লেন হ্যাঁ। আর তুমি সোজা করলেও মানে হ্যাঁ, পেন্সিলের যে দাগগুলা দেখতেছো এগুলা খুবই আস্তে করে দেওয়া লাগবে, কারণ একটু তুমি ফোর্স দিবা টেবিলটা একটু যাবে বেঁকে। এটা হলো সমস্যা। হ্যাঁ, এটাই। মানে প্লেন টেবিলটা খুব হ্যাঁ, নিখুঁত করা লাগে, আর এগুলো খুবই আসলে ক্রুড একটা মেথড। এখনই বলা যায় যে সার্ভেইংয়ে আসলে যেগুলো শিখতেছি সেগুলো অনেক আগের কালে যেগুলো করতো, এখন আরও আধুনিক অনেক মেথড আসছে। অ্যান্ড সার্ভেইং জিনিসটা আসলে কই কাজে লাগে এটা একটু ভিডিওতে বলা দরকার ছিল। যে কোনো প্রজেক্ট শুরু করতে যাও, তুমি রাস্তা বানাবা, বাড়ি বানাবা, যাই করো, ব্রিজ বানাবা, তোমার সার্ভেইং লাগবেই। তোমার এলিভেশন মাপা লাগে, সেটাকে বলে টোপোগ্রাফি। সেটার জন্য তোমার হইতেছে লেভেলিং করা লাগবে, একটু কয়েকদিন এই লেভেলিংয়ের কথা একটু পরেই আসবে ভিডিওতে। তো তারপরে হচ্ছে যে হাইট, ডিস্টেন্স মেজার, মানে সব ক্ষেত্রেই তোমার সার্ভেইং লাগেই। বাট এত আগের কালের জিনিস ইউজ করা হয় না, আরও নতুন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। নতুন কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলো নিয়েও তোমরা সার্ভেইংয়ের শেষের দিকে জানতে পারবা। আচ্ছা, এটা হলো সেকেন্ড দিন গেল না? তাহলে সেকেন্ড দিন তোমরা শেষ করে তোমার স্টেডিয়া সার্ভের একটা রিটার্ন জমা দেওয়া লাগবে, তারপরে চেইন সার্ভেইংয়ের জমা দেওয়া লাগবে, আর হচ্ছে প্লেন টেবিল সার্ভে, তিনটারই অ্যাসাইনমেন্ট শেষ করে আনা লাগবে। চেইন তো সবার আঁকা লাগবে না? হুম। চেইন সবার আঁকা চেইন লাগবে, সবার আঁকা চেইনটা। লাগবে। হ্যাঁ, চেইন ইন্ডিভিজুয়াল সাবমিশন, স্ট্যাডিয়াও ইন্ডিভিজুয়াল হ্যাঁ, সাবমিশন। স্টেডিয়া তোমার প্লেনটা, গ্রুপের কেউ একজন শিওর করে একটা করে ফেললে তারপরে সবাই সেম করে ফেলবা। হ্যাঁ, চেইনটাও একসাথে অ্যাসাইনমেন্ট, কিছু ক্ষেত্রে আমি বলবো একসাথে বসে করলে সুবিধা। কেউ কোনো জিনিস না পারলে আরেকজন শিখাই দিতে পারবে, বা আরেকজন তাড়াতাড়ি করতেছে সেটা দেখে বোঝা যাবে। আমার কাছে মনে হয়েছিল একা একা করার চেয়ে একসাথে করলে একটু তাড়াতাড়ি হয় কাজটা। হ্যাঁ, এটা হ্যাঁ, গ্রুপ ওয়াইজ। একসাথে একসাথে করলে তাড়াতাড়ি। আমাদের সুবিধা ছিল কি, আমরা তো ধরো আমাদের টার্ম ব্রেকে ওই সময় আমরা যারা অ্যাটাচড থাকতাম তারাও দেখতে যে ওই কয়েকদিন হলে ছিলাম, হলে থেকে কাজ করছি, হ্যাঁ, ওই হ্যাঁ, জন্য আর কি সবাই একসাথে ধরো হলের রিডিং রুমে বসে করলে তাড়াতাড়ি ওইটা হয় আর আরো কি ভালো। কাজটা। আমি হুম। একা করে মনে হয়েছিল অনেক বেশি টাইম লাগছে, কারণ যারা ড্রয়িং খারাপ আমার মতো তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় একা করাটা। সিভিল বাট ড্রয়িং অ্যাট এর অনেক লিস্ট কিছু আসলে ব্যাক বাট করতেছে এখানে। বাট অ্যাট লিস্ট শোকর করো যে এটা আর্ট না, এটা জাস্ট ড্রয়িং, ড্রয়িং। হ্যাঁ, আর্ট না, এটা জাস্ট আর্ট তো পারি না, যাই হোক। এরপরে প্লেন টেবিল সার্ভিং তো একজন আইকা ফেলবে, ওটাই শেষ, জমা দিবা, ওকে হ্যাঁ, ডান। প্লেন ওকে। টেবিল সার্ভিং আসলে আঁকবা এখানে, তারপরে ওই যে নাম টাম লেখা সুন্দর করে, এই এই সিভিল ড্রয়িং সিভিল এ ড্রয়িংয়ে যেভাবে যেরকম লিখতাম নাম লেখছিলা সেরকম। সুন্দর করে এবিসিডির মতো ওইগুলা হ্যাঁ, ইউজ করা লাগে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এরপরে ডে ডে 3। থ্রিতে এসে বললাম। ডে থ্রিতে কী কী আছে দেখি। লেভেলিং, এটা আমার সবচেয়ে পছন্দের জিনিস। এটা আমি মানে আমাদের গ্রুপের সব লেভেলিংয়ের কাজ, রিটার্ন সব আমি করছিলাম। এরকম কেউ একজন থাকলে বেটার, যে সে লেভেলিংয়ের সব কিছু হিসাব নিজে করবে, তাইলে অন্যদের আর এটা নিয়ে চিন্তা করা লাগে না। কারণ কাজ করার সময় অনেকজন কাজ করলেও হিসাব করতে অনেক টাইম লাগে, কাজ করতেছে আমি তুলতেছি, হিসাব করতেছি, মানে সম্পূর্ণ হিসাবটা করছিলাম কয়েকবার, লেভেলিং কয়েকবার করা লাগে। অ্যান্ড আমার ফাইনাল কুইজেও লেভেলিং করছিল, ভালোই হয়েছিল, যেটা করছিলাম বেশি। আর ক্লোজড এবং ট্রাভার্স। এবং এবং লেভেলিং এ ওই জিনিসটা আমি বলি যে তোমাদের প্রথম দিনে তোমাদেরকে আমরা অনেকগুলা জিনিসপত্র কিনতে বললাম না হুম, পলাশি মার্কেট থেকে, ওর মধ্যে একটা জিনিস দেখবা সেটাকে বলা হয় লেভেল বুক। তোমরা ওয়ান টু এই যে তে লেভেলিং এর যে অঙ্কগুলা করছিলা, এই যে লেভেল বুকের লেভেলিং এর যে অঙ্কটা করছিলা, ওই অঙ্কটার এই যে টেবিলটা, এই টেবিলটাই আসলে তোমাকে খালি টেবিলটা একটা বই আকারে ছোট্ট একটা নোটবুকের মতো করে দিয়ে দিবে। এই জিনিসটাই হচ্ছে লেভেল বুক। ওটার মধ্যেই তোমাকে ডাটা বসিয়ে, মানে তুমি লেভেলিং স্টাফ বসিয়ে লেভেল দিয়ে দেখে তুমি একটা হাইট পাবা, লেভেলিং স্টাফের যে বরাবর বরাবর তুমি একটা এলিভেশন পাবা জায়গার, বা রিডিং পাবা। এই রিডিংটাই তোমাকে লিখতে হবে ওই লেভেল বুকের করেসপন্ডিং জায়গার মধ্যে, যে তুমি কোন জিনিসটা মাপলা, ব্যাক সাইড নাকি ফোর সাইড। ব্যাক সাইড ফোর সাইড যদি ভুলে থাকো, এবং আবারও বলবো যে তোমাদের 1-2 এর সার্ভেইং এর ওই জিনিসগুলো দেখে আসবা, প্লাস ইন্টারমিডিয়েট সাইট, তারপরে বেঞ্চমার্ক কাকে বলে, এই জিনিসগুলা। হ্যাঁ, বেঞ্চমার্ক একটা হ্যাঁ, টিচাররা বলে দিবে, কারণ তোমার হ্যাঁ, শুরুটা করা হ্যাঁ, লাগবে কোনো জায়গা হ্যাঁ, থেকে হ্যাঁ, লেভেলিং এর। বেঞ্চমার্ক সাধারণত টিচাররা বলে দেন। ওইটা তুমি যেখানেই থাকো ওটা তোমাকে বলে দিবে। যেমন তুমি যদি ধরো মাঠে থাকো, তোমাকে বলবো হয়তো ডিএসডব্লিউ অফিসের যে
প্লিন্থটা, হ্যাঁ। ওইটাকে তোমার বলে দিবে হয়তো তোমার কি বলে বেঞ্চমার্ক। অথবা তুমি যদি আর্কিটেকচার বিল্ডিং এর ওইদিকে ওই জায়গাটায় করো, তোমাকে হয়তো তোমার লাইব্রেরি যে প্লিন্থটা আছে, লাইব্রেরি প্লিন্থটাকে বেঞ্চমার্ক বলতে পারে, এরকম করে আর কি। এটা আর এটা একটু আগের জিনিস রিভাইজ দিয়ে আসা লাগবে তোমাদের। অ্যান্ড এখানে সবচেয়ে স্যাটিসফাইং ব্যাপার হইতেছে এই যে এটা তিনটা জন মিলবে তখন অনেক একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, কারণ এটা 1-2 লাইনের হিসাব না, 40-50 লাইনের হিসাব যায়, তিনটা আরও কলামে মিলতেছে। একটু ঠান্ডা মাথায় হিসাবটা করে অ্যান্ড শর্টকাট ইউজ করা যায়, একটু শর্টকাট ইউজ না করে লং কাটেই করো, শর্টকাট ইউজ করে ভুল হিসাব করলে তো পরে না মিললে তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, যেহেতু সেটা কয়েকবার আবার করা লাগে, বিপদ। হ্যাঁ শর্টকাট করার দরকার নাই কোনো, ইউজুয়ালি একদম যেভাবে ম্যাথটা করার কথা সেভাবে করে যায়। এইখানে আমি আরেকটা জিনিস বলি, যেটা আমাদের প্রথম দিন মিস চলে গেছিল। এটা হচ্ছে ফিল্ড বুকের কথা। ফিল্ড বুক। ফিল্ড বুকটা লাগছিল চেইন সার্ভেতে। চেইন সার্ভেতে তোমরা ধরো একটা চেইন লাইন বরাবর আছে, চেইন সার্ভে ছবিটা একটু যায়, একটু আবার ব্যাক কর, হ্যাঁ। যেমন ধরো তুমি এডি লাইনটা যদি চিন্তা করো, তোমার এডি লাইনের বরাবর তুমি এ থেকে ডি এর যদি আগাও, তুমি অনেকগুলা জিনিস দেখতে পাচ্ছ। তোমার ভিতরে হয়তো একটা বিল্ডিং এর মতো আছে, মানে লাইনের ডান পাশে। বামে ধরো কোনো একটা গাছ আছে বা কিছু আছে, বা যেই স্ট্রাকচার বা কোনো কিছু অবস্ট্যাকল বা যাই থাকুক না কেন, তুমি একটা লাইনের বরাবর এ থেকে ডিতে যাইতে যাইতে যেগুলা দেখবা, ওইগুলো আর কি মোটামুটি যে তিনটা জিনিস বা দুইটা জিনিস তোমার এই লাইন থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, তুমি এইটা একটা লেভেল বুকের মধ্যে দেখবা। লেভেল ফিল্ড বুক বুক। জিনিসটা, ফিল্ড হ্যাঁ বুক। সরি ফিল্ড বুক, এটা ফিল্ড বুকের মধ্যে বা ফিল্ড বুক জিনিসটা কি, ওটা খুবই সিম্পল, একটা তোমার ছোট্ট নোটবুকের মতো, মাঝখান দিয়ে দুইটা লাইন টানা থাকে সোজা। এই সোজা লাইনের বরাবরই তোমার ওই লাইনের ডানে বা বায়ে তোমাকে যেই অবজেক্ট গুলা থাকে, হয়তো এক লাইনের বরাবর ম্যাক্সিমাম তিনটা অবজেক্ট তোমাকে আইডেন্টিফাই করতে বলবে, কত ডিস্টেন্সে আছে, এইটুকুই। এটা তোমার চেইন সার্ভের মধ্যে ইনক্লুডেড হ্যাঁ, এখন থাকবে। কাহিনী হইতেছে যারা ফিল্ডে কাজ করবে তাদের তো আর খালি মাঠ, তারা অবজেক্ট কই পাবে? ওরা অবজেক্ট পাবে না, ওরা কাল্পনিকভাবে তিনটা খুঁটি গাইরা নিবে, ওই তিনটারই তিনটা অবজেক্ট বলবে। এটা হ্যাঁ হইতেছে আসলে কিছু করার নাই দেখে। অ্যান্ড হ্যাঁ খুঁটিও তুমি গাড়বা তো চিন্তা করে এরকমভাবে করবা কীভাবে খুঁটি গাড়লে সুবিধা হয়, মানে যেগুলো কাল্পনিক এলিমেন্ট নিজেদের সুবিধা মতো বসানোর ট্রাই করো। আচ্ছা, এটা গেল ফিল্ড বুক, লেভেল বুক গেল, লেভেলিংয়ের এটা হয়েছে, ছবি দেখাইলাম। আচ্ছা আমি একটু তাহলে একটু ডিটেলসটা দেখাই। হুম, লেভেলিং এর ডিটেইলসটা লেভেলিংয়ের ডিটেলস আছে, ডে 3-তে হচ্ছে। লেভেলিং ছিল আমাদের। আচ্ছা এই যে লেভেলিং, এখানে হুম একটা প্লট সাইজ দিয়ে দিবে তোমাকে কতটুক জায়গার মধ্যে লেভেলিং করা লাগবে। অ্যান্ড তারপরে সেই জায়গাটার মধ্যে তোমার বেশ অনেকবার এলিভেশন মাপা লাগে, অনেকবার। এটি হয়রান হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে। একজনকে দিয়ে লেভেলিং স্টাফ ধরায় রাখো না, কারণ তার হাত ব্যথা হয়ে যাবে, একটু চেঞ্জ করবা, কারণ লেভেলিং স্টাফ ধরে রাখা একটু সমস্যা বারবার। তো তারপরে লেভেলের সেট আপটা চেঞ্জ করা লাগে। আচ্ছা ইন্ডিভিজুয়াল সাবমিশনের কথা বলা আছে, লেভেল হুম বুকেও জমা দেওয়া যায়, আবার আমি যেরকম হাতে লেখে, মানে আমি যেরকম A4 পেপারে করে জমা দিছি সেভাবেও জমা দেওয়া যায়। লেভেল বুকে সাইন নেওয়া লাগবে, কাজ শেষ হওয়ার পরে লেভেল বুকে সবার সাইন নেওয়া লাগবে। একজন কাজ করে অন্যরা সবাই ওইটা দেখে যদি লেভেলিং বুকে তুলেও সবার কাছেই স্যার যাবে, যায় সাইন নেবে। আর কেউ না বুঝে তুলো না, স্যার জিজ্ঞাসা করতে পারে এটা কেমনে হিসাব হয়েছে। তারপরে হুম হচ্ছে লঙ্গিটিউডাল অ্যান্ড ট্রান্সভার্স প্রোফাইল, এই প্রোফাইলটা আঁকা লাগবে, সেটা একটু দেখাই। এটা তো আসলে বুঝছোই যে প্রোফাইল দুই দুই দিক দিয়ে প্রোফাইলটা কীরকম হয় সেই জায়গার। এবং লেভেলিংটা হইতেছে কি, এটা একটু একটা পাহাড়ি এলাকায় করলে বেটার হতো। আমরা তো এখন পাহাড়ি এলাকায় করার সুযোগ পাইতেছি না, যেরকম জলসিঁড়িতে যায় যখন লেভেলিং করতো সিনিয়ররা, তখন ওই ক্ষেত্রে ওটা আরও বেটার হতো। লেভেলিংয়ের ছবিটা হইতেছে এরকম থাকে, যেটা সবার আঁকা লাগবে। একজন এঁকে হ্যাঁ, ফেললে অন্যদের আঁকার আসলে কষ্ট না, হ্যাঁ। আসলে একজন এঁকে ফেললে অন্যরা জাস্ট তাড়াতাড়ি দেখে এঁকে ফেলতে পারে, বাট একজনের খুব এইখানে ভালো মতো আঁকা প্রোফাইল লাগবে। আঁকার ব্যাপারে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কেলটা নির্ধারণ করা। হ্যাঁ কারণ স্কেল। বুঝতেই পারছো যে আমরা অলমোস্ট সমতল ভূমির মধ্যে আছি, এবং আমাদের খুব একটা বেশি এলিভেশনে পার্থক্য হওয়ার কথা হবে না, না। হ্যাঁ। তাই আমাদেরকে এমন ভাবে A3 ড্রয়িং পেপারের মধ্যে স্কেলটা ঠিক করে নিতে হবে, যাতে মোটামুটি যে আমরা একটা জায়গায় একটু উঁচা হলে উঠতেছে বা একটু নিচা জায়গা হলে নামতেছে, এইটুক যাতে বোঝা যায়। এরকম করে তোমরা স্কেলটা একটু নেওয়ার চেষ্টা করবা, যাতে ড্রয়িংটা একটু বোঝা যায়, যে একটা প্রোফাইলের মতো মনে হয়, একটা ফ্ল্যাট লাইন না হয় আর কি। হুম, এটা ইনশিওর করো। ইম্পর্টেন্ট এটা। আচ্ছা লেভেলিং গেল, সবচেয়ে ভালো একটা কাজ। তারপরে হলো ক্লোজড ট্রাভার্স, এরকম একটা ছবি আঁকা লাগে। ক্লোজড ট্রাভার্সে আমরা মোটামুটি আমাদের গ্রুপের একজন ছাড়া সবাইকেই স্যার বলছিল ক্লোজড ট্রাভার্সে সমস্যা আছে। এখন এখানে কি ক্লোজড ট্রাভার্সের ছবিটা আছে? আচ্ছা আচ্ছা, ওরটাই ঠিক ছিল। এখানে কি জানি বলে এটাকে, একটা কোন জায়গার থেকে, এই যে এই জিনিসটা দেখো, তিনটা অবজেক্টিভের সাপেক্ষে ফার্স্ট পয়েন্টটা তোমার ডিফাইন করা লাগবে। এই জিনিসটা মনে রাখো, এটা ছবিতে আইকো।
যে তিনটা অবজেক্ট থাকবে সেটার সাপেক্ষে ফার্স্ট পয়েন্ট ডিফাইন করা লাগবে। স্যার এই একজন ছাড়া গ্রুপের সবাইকে মেবি মেসেজ দিছিল যে তোমাদেরটার সমস্যা আছে, তোমাদের ফার্স্ট পয়েন্ট ডিফাইন করা নাই। ফার্স্ট পয়েন্টটা ডিফাইন করে এবং তারপরে ক্লোজ ট্রাভার্সে যেটা হয়, এটা থিওডোলাইটের কাজ আবারও। সো যে থিওডোলাইট ভালো পারবে সে ক্লোজ ট্রাভার্সের দিকে থাকবে, আর যে লেভেলিং ভালো পারবে সে লেভেলিংয়ের দিকে থাকবে। এটা আসলে গ্রুপে কয়েকদিন কাজ করলে বুঝে ফেলবা কে কোনটা ভালো পারতেছে। অ্যান্ড এরপরে থিওডোলাইটে অনেকবার ঘুরায় ঘুরায় কোন মেজারমেন্ট করা লাগে, অ্যান্ড মেজারমেন্ট করে এই আসলে কয়েকটা পয়েন্ট থাকে। ফিল্ডে হলে তো নিজেরাই পয়েন্ট তৈরি করবা, আর যদি যদি আর্কিটেকচার বিল্ডিংয়ের সামনে বা সিভিল বিল্ডিংয়ের সামনে হয় তখন তো অনেক গাছপালা আছে, সেগুলো এক একটা পয়েন্ট হবে। তারপরে স্যারকে বলবা যে হ্যাঁ তোমরা, টিচারকে বলবা যে তোমরা এভাবে মাপছো। আর কিছু বলার আছে? আমার তো পেন্টাগনই করতে বলে, তাই না? পেন্টাগনই করতে বলে, হ্যাঁ। পেন্টাগনই করতে বলে। আর এখানে একটা জিনিস যে ট্রাভার্সে তোমরা সবসময় যদি একটা জিনিস বলে থাকি, এইখানে কিন্তু যদি ভুলে যেয়ে থাকো এইখানেও আবার রিভাইজ দিয়ে আসা লাগবে 1 2 এর জিনিস, কজ এইখানে তোমরা একটা জিনিস তো খেয়াল আছে যে ট্রাভার্স আসলে ক্লোজ করা সবসময় পারফেক্টলি ক্লোজ সমস্যা হয় না, হয়, কিছু ভালোই এর। সমস্যা হয়। হ্যাঁ, এবং একটা এরর থাকেই। এই এররটাকে তোমার আবার কারেকশন করে হচ্ছে কারেক্টের একটা ট্রাভার্স আঁকা লাগে। হুম। এটা তো পান ওটা কিভাবে? পান মিয়ার হ্যাঁ, বইয়ে আছে। এটা পানিয়ার নিয়ে বইয়ের দিকে। আমার হ্যাঁ, যতটুকু মনে হয়েছে, লাইব্রেরিতে গেছিলাম and তখন কেউ কেউ পারতেছিল না, একটু ঘাটাঘাটি করা লাগবে আর কি। একটু আর কি, ওটা একটু দরকার। একবার একটু কি বলে ওটাকে রিক্যাপিচুলেট হ্যাঁ, করে আসো, কারণ এটা দরকার। দরকার আছে। হুম। এই আর এটা তো আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে এইখানে যেমন ছবিটা দেখতে পাচ্ছ যে নর্থ ডিফাইন করা নর্থ তোমাদের তো ডিফাইন, প্রতিটা। নর্থ হ্যাঁ, এরকম থাকবে, হ্যাঁ, এরকম থাকবে। হ্যাঁ, ওই তো এরকম যে স্ট্রেট নর্থ থাকবে এরকমই না, কারণ তারপরও কিন্তু এই জিনিসটা কখনো মিস দিও না যে হুম। কোনো ড্রয়িং এ যে নর্থটা কোন সাইড, নর্থ, অবশ্যই হ্যাঁ। নর্থটা দেখাবা। কারণ এটা নর্থ হ্যাঁ, না দিলে তোমার কোনো ম্যাপ বা কোনো ড্রয়িং দেওয়া ভ্যালিডই না, কারণ বুঝাই হ্যাঁ, যাইতেছে না এটা কই। এবং অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবা ট্রাভার্সে যে একটা যে এটা স্টার্টিং পয়েন্ট, যেমন এ পয়েন্টটা তিনটা অবজেক্টের রেসপেক্টে দেখাবা যে এখান থেকে কত ডিস্টেন্স, ওই জিনিসটা আর নর্থ ইনশিওর। মাপার জন্য তোমাকে অনেক আগের কাদের একটা কম্পাস দিবে, সমস্যা নাই, ফোনের কম্পাস দিয়ে নর্থ করে ফেলবা। হ্যাঁ, ফোনের কম্পাস দিয়ে করলে হ্যাঁ, হবে। কম্পাস তো কম্পাসই। আচ্ছা, গেল ডে 3। এখন আচ্ছা, ডে 3-তে ট্রাভার্স নিয়েও মনে হয় বলা ছিল, একটু দেখি। ট্রাভার্সও কিন্তু ইন্ডিভিজুয়াল সাবমিশন, হ্যাঁ, লেভেলিং এর মতোই। সবার আঁকা লাগবে। হ্যাঁ, এই যে থিওডোলাইট ট্রাভার্সিং আর কি। সেখানে যেটা ছিল প্লটিং অফ দ্য এরিয়া, ওই যে একটু আগে যে ছবি দেখালাম সেরকম। আর এরিয়া ট্রাভার্স চার্ট অ্যান্ড এরিয়া ক্যালকুলেশন। আচ্ছা, এরিয়া ক্যালকুলেশনও ছিল। একটু সূত্র মনে রাখা লাগবে এরিয়া ক্যালকুলেশনের জন্য, কারণ কুইজ টুইজেও আসতে পারে, যাতে কেউ সূত্র ভুলে না যাও। আর এরপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে ফার্স্ট কথাটা যেটা শুরুতেই বলছিলাম, যে অবশ্যই একটা স্টেশনকে, মানে ফার্স্ট পয়েন্ট যেটা বলছি সেটাতে একটা স্টেশন, সেটাকে তিনটা পার্মানেন্ট অবজেক্টের সাপেক্ষে ডিফাইন করে নেওয়া লাগবে। আমরা যেরকম অবজেক্ট ছিল তিনটা গাছ, এই তিনটা গাছের সাপেক্ষে এই পয়েন্টটা এখানে। তাই কেউ যদি আসে, সাপোজ তোমার এই ছবিটা দেখে আসলো, তুমি তো চলে গেছো, পরের দিন আসলো, সে ট্রাভার্সটা আবার রিক্রিয়েট করতে পারবে। সে তিনটা গাছ পাবে, সেই গাছের সাপেক্ষে এই অ্যাঙ্গেল মেজারমেন্ট করে ওই পয়েন্টটা পাওয়া যাবে, তারপরে সে ইজিলি সেই ছবিটা রিক্রিয়েট করতে পারবে। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস যে ওইটাই যে কেউ যদি ট্রাভার্সের ওগুলা ভুলে যেয়ে থাকো রিলোকেট করে আসবা, স্পেশালি ফরওয়ার্ড বিয়ারিং, ব্যাক বিয়ারিং, হুম, এই জিনিসগুলো খুবই লাগে। হ্যাঁ, এবং থিওডোলাইটে ওটা আসলে কোন কোন অ্যাঙ্গেলটা তুমি দেখতেছো, তুমি কি সামনের অ্যাঙ্গেল দেখতেছো নাকি হ্যাঁ, পিছের হ্যাঁ। অ্যাঙ্গেল দেখতেছো, এই জিনিসটা বোঝা লাগবে। এটা কুইজেও খুব লাগবে, আর এখানে তো অবশ্যই কাজ করার সময় লাগবে। হুম। আচ্ছা, তাহলে এটা গেল। এখন তাহলে ডে 4-এ যাই। হুম। ডে 4-এ যেটা আছে কার্ভ সেটিং, টাফেস্ট, ধারে কাছে টাফ নাই আর কোনো কাজ। একদম থিওডোলাইট খুব ভালো মতে পারে এরকম কাউকে লাগবে, অনেকবার থিওডোলাইটে টোকা দেওয়া লাগে, মানে টোকা দেওয়া লাগে। এইটা এটা হচ্ছে আর কি বস, বস, আর হ্যাঁ। কি সার্ভিং এর বস। এইটা শেষ হয়ে গেলে পরের কাজ সোজা লাগবে। এইরকম একটা, এইরকম তো তোমরা মনে হয় একটা দেখতেছো দড়ি, এইভাবে একটা দড়ি, এইভাবে একটা দড়ি, এইভাবে একটা দড়ি, এইভাবে কার্ভ দিয়ে দিছে, সেই কার্ভে সেট করা লাগবে। তারপরে কিন্তু এখানে আবার কার্ভেচারও আছে। এই দড়ির হাইট আর এই দড়ির হাইট কিন্তু সমান না, এটা কিন্তু উঁচু হয়ে গেছে, রাস্তার এক পাশ নিচু এক পাশ উঁচু থাকে না, সেই রকম। সো এটা আসলে অনেক কাহিনী, সারাদিন ভালো রকম খাটাখাটনি যায়। সাথে কি কিছু আছে ওই দিন? হাইট অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম, এটা সোজা আছে, এটা বুঝতে টাইম লাগবে, করতে টাইম লাগবে না। আচ্ছা, আচ্ছা। এখানে আরেকটা জিনিস বলি যে কার্ভ সেটিং এ, হ্যাঁ এটাই মানে মেইনলি তোমাকে যে জিনিসটা করা সেটা হচ্ছে তুমি একটা রাস্তার অ্যালাইনমেন্ট সেট করবা, হুম, কিন্তু এটা হচ্ছে তোমাকে এই যে বাঁশের খুঁটি আর দড়ি দিয়ে, এই জিনিসটাই মানে তোমার মনে হয় যে তুমি একটা রাস্তায় অ্যালাইন হ্যাঁ, করতেছো, ওই রকম কার্ভটা ওই রকম হবে। এবং আর তোমাদের সম্ভবত আগে একটা এইটার
কি বলে একটা, ছিল। মানে ডেটা শিটের মতো দিয়ে দিবে, হ্যাঁ ডেটা হ্যাঁ, শিটের ডেটা মতো শিট দিয়ে দিবে। দেখাইতেছে। আর একটা জিনিস খেয়াল রাখো, এখানে যদি তুমি দেখো রাস্তার শুরু কই শেষ কই আগের থেকে হিসাব করে নিও, হ্যাঁ। কারণ আমাদের হয়েছিল কি, কার্ভ সেট করতেছি লাস্টে যায় দেখি যে একটা গাড়ি, ওই যে একটা বড় সড়ো সাইজের একটা গাড়ি মাঠের মধ্যে ছিল। তো সেটা হইতেছে সরানোর কোনো ওয়ে নাই। তো তখন কি হয়েছে, অর্ধে একটুখানি লাস্টের কয়েকটা খুঁটি যায় গাড়িতে চলে গেছে। তো তখন স্যার বলতেছিল এটা তো ভুল হয়েছে, তোমরা আগে থেকে কেন মাপলা না? তাই দেখো যে তুমি কার্ভটা শেষ হুম, করতে পারতেছো নাকি, আবার হ্যাঁ অন্য কারো কার্ভের মধ্যে ঢুকে পড়তেছে নাকি, এটাও হ্যাঁ, দেখো। অনেকজন এটাও করবে দেখো। তো। সো হ্যাঁ, এটা অনেক একটু অনেকজন সাবধানে করবে, দেখে আর নিয়ে এটা হবে। এটা তোমরা যে গ্রুপই যেখানে করো না কেন, এইটা সবার মাঠেই হবে। এটা মাঠেই হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা মাঠেই হবে। আরেকটা জিনিস যে মানে স্যার মোটামুটি আমাদের সময় যেটা সাজেস্ট করেছিলেন যে মাঠের মোটামুটি মাঝখান থেকে পিচের কাছাকাছি থেকে শুরু করলে, বা এমন ভাবে জায়গা থেকে শুরু করা যেমন পিচের কাছাকাছি যে শেষ হয়, হুম। এটা করলে আর কি বেটার আর কি, মানে মোটামুটি মাঝে থাকলে। হ্যাঁ, ওই যে শুরুতে যেটা বলছিল যে কার্ভ সেটিংয়ের একটা থাকে, ওটা আমার সাবমিশনটা দেওয়া আছে। হ্যাঁ, তো ডেটা শিটটা এটা একটু সবার দেখো। সেমই হবে, ডাটা শিট প্রিন্ট করেই নিয়ে আসতে বলবে, তো প্রিন্ট করেই নিয়ে আসবা। হ্যাঁ। তারপরে কিছু ভ্যালু দিয়ে দিবে, তারপরে সেখান থেকে কিছু ক্যালকুলেশন করবা। এগুলো তোমরা করছো আগে, জাস্ট একটু রিভাইজ দেওয়া লাগবে। এই হুম 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 সার্ভেইংয়ে হুম। এটাই তোমার এখন প্রতিদিন অ্যাসাইনমেন্টও করা লাগবে, আবার পরের দিনের জন্য তোমার আগের পড়া রিভাইজ দেওয়া লাগবে, মানে ওইটাই একদম। প্রতিদিন প্রতিদিন মাঝরাত হয়ে যাবে আর মানে কি আমার তুমি যেটা হয়েছে এরকম মনে হয়েছে, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সার্ভেইং এর কাজ, আর রাত্রে ঘুমাইলেও সার্ভেইং নিয়ে স্বপ্ন দেখতেছি, এরকম অবস্থা পুরা। আচ্ছা, পরে একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখানো লাগে। এই এগুলো এসএসসির ম্যাথ না নাকি এইচএসসির? এইচএসসি ম্যাথ ব্যাংকিং এইচএসসির, এর। আচ্ছা ব্যাংকিংয়ের, হ্যাঁ ওগুলা। এরপরে স্পাইরাল অ্যাঙ্গেল সব এগুলো সরাসরি সূত্র। এগুলো সূত্র কি, আর সূত্র না আসলে ফাইনাল কুইজে আসে নাই, বাট ফর সেফটি ছোটোখাটো সূত্র মুখস্থ করে রাখতে পারো ফাইনাল কুইজের জন্য বলবো। কারণ আমার ফাইনাল কুইজের আগের মুহূর্তে মনে হতেছিল আমি কেন সূত্র মুখস্থ করলাম না, আসলে তো পারবো না। সূত্র পারলে তো এগুলো ম্যাথ ইজিলি পারবা, ভ্যালু দিয়ে দিল ম্যাথ পারবাই। তো এখানে সবগুলো ভ্যালু দিবে, তারপরে হইতেছে তুমি এই হিসাবগুলো করে ফেলবে, এভাবেই একই রকম থাকবে। সেই হিসাব আর করার পরে এই হিসাব অনুযায়ী তোমার কার্ভটা বসাইতে হবে। কার্ভ হুম, কিন্তু যে কোনো ইচ্ছা মতো না, একদম হিসাব করে হ্যাঁ, দিছে অ্যাকুরেট, অত অ্যাঙ্গেল করে যাইতে হবে আর প্রতিবার। এখানে আরেকটা, হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যে তুমি যেরকম ট্রাভার্সে অনেক বড় বড় অ্যাঙ্গেল নিয়ে কাজ করছো, হ্যাঁ, একদম 50 ডিগ্রি, হ্যাঁ, 100 ডিগ্রি, 90, ইজি, 80, হ্যাঁ, 70, এখানে কিন্তু এরকম না। এখানে হচ্ছে এত মিনিট অ্যাঙ্গেল, কারণ হুম, রাস্তা তো তোমার ঠাস করে বেঁকবে না, পারবে না, হ্যাঁ। আস্তে 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 করে বেঁকবে। তাহলে তোমার ওরকম দেখবা যে 20 মিনিট, 10 মিনিট, এরকম এরকম করে করে, বা 30 মিনিট, 37 মিনিট আস্তে আস্তে বাঁকবে। তো এই জিনিসটা খেয়াল রাখবা আর কি, যে অ্যাঙ্গেলটা যাতে ঠিক থাকে। কারণ থিওডোলাইট তো আসলে প্রিসাইজলি মাপা লাগবে, আর একটু ঘুরাইলে দেখবা যে অনেক বেশি ঘুরে গেছে, আস্তে আস্তে ঘুরায় ঘুরায় ঠিক করা লাগে। এইখানে কাজ ভালো রকমই ভাগ করে নেওয়া যাবে, কারণ এই কাজের সময় আমার যতটুকু মনে আছে, আমি থিওডোলাইটে একবার মেবি তাকাইছিলাম, ভুল রিডিং নিছিলাম। মানে থিওডোলাইটে আমি কিছুই করি নাই, আমি হইতেছে এখানে এই এগুলা যে কি বলে এগুলাকে, এই কামলা দিছে। রাস্তা বানানোর জন্য কামলা দেওয়াটা সেটা করছি, বা সব ঠিকঠাক মতো আছে নাকি দড়ি টড়ি এগুলা দেখছি, কারণ যে থিওডোলাইট ভালো পারে সে থিওডোলাইটের কাজ করছে তখন। এন্ড দিস ইজ দ্য ডে সবচেয়ে বেশি পরিমাণে ব্যাম্বু ব্যাম্বু স্টিক এবং উডেন পেগ হারায়। হ্যাঁ, কারণ এই যে আশেপাশে আছে, একজনের সাথে আরেকজন একটা মিলে যাবে। দরকার হলে একজনের দাঁড়া করায় রাখো, যাতে সে দেখে জিনিস ঠিকঠাক হ্যাঁ, আছে দরকার নাকি। হলে তোমার 10 জনের গ্রুপে একজন একজনকে তার, রাখবা, সে হচ্ছে ইকুইপমেন্টের দেখভাল করবে, হ্যাঁ। কোনোটা কারোর সাথে মিশে গেল কিনা। বাকি 9 জন না হলে কাজ ভাগ করে নিলে, এরকমও করতে পারো। হ্যাঁ, কার্ভ সেটিংয়ের একটা তাহলে ডিটেলসটা দেখাই। কার্ভ সেটিং কই ছিল? ও, আমাদের একদিন শুধু কার্ভ সেটিংয়ে ছিল, হ্যাঁ, পরে ওই দিন আমাদের শুক্রবার ছিল, তো সকালে শুক্রবারে ওই একদিন সকালবেলা থেকে খাওয়াইছিল 12টার তো, মধ্যে। খাওয়াইছিল না হ্যাঁ, বিকালে? খাওয়াইছিল। হ্যাঁ, খাওয়াইছিল দুপুরেও। এখানে তো আসলে ওই যেটা বলাস এটাই করা লাগবে, ডিটেল ক্যালকুলেশনটা A4 পেপারে সাবমিট করা লাগবে পরের দিন, আমারটা দেওয়া আছে। আর লেআউটটা ভেরিফিকেশন স্যার আইসা করবে যে তুমি কি ঠিকঠাক মতো বসাইছো নাকি, হুম, হিসাব করছো একটা বসাইছো আর একটা, ওটা হবে না। অ্যান্ড জিজ্ঞেস করবে যে এটা কি ওটা হুম। কি, কোনটা মানে কোন স্যার পয়েন্ট। স্যার জাস্ট একটা হচ্ছে র্যান্ডম দুই একটা জায়গায় একটা প্যারামিটার চেক দিবে যে তুমি ঠিক হ্যাঁ, করছো ঠিক নাকি, করছো ওইটু নাকি। মানে ওইটা বুঝলে আর কি, মানে যেরকম হাড়ির ভাত সব টেপা লাগে না, একটা ভাত টিপতে হ্যাঁ, বোঝা যায় স্যাররা ভাত আইসা সিদ্ধ কিনা। একটা দুইটা উনিও, দেখেই বুঝবে হ্যাঁ, যে হয়েছে একটা দুইটা নাকি। দেখে বুঝবে যে তোমার কার্ড সেটিং ঠিক মতো হয়েছে কিনা। যেরকম একটা গ্রুপকে এরকম স্যাররা এসে সরাসরি বলছিল কিছুই হয় নাই, আসলেই কিছু হয় নাই, একটা দুইটা দেখে বুঝছে হয় নাই। সো এটা ঠিকভাবে কইরো কাজটা। আচ্ছা, এরপরে হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম। এটা সিভিল বিল্ডিং অথবা তোমার ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়ার যে বিল্ডিংটা, না, ক্যাফেটেরিয়া অডি 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 ক্যাফে অডির বিল্ডিং যেটা। অডির বিল্ডিংটা, অডিটোরিয়ামের বিল্ডিংটার হাইট মেজার করতে দিবে। অ্যান্ড হাইট অ্যান্ড ডিস্টেন্সের জন্য খুব সম্ভবত রুহুল আমিন স্যারের একটা নোট আছে একদম রিটেন,
সেটাই পাবা। তো সেটার মধ্যে একদম প্রসেসটা ডিটেলস বোঝানো আছে। তোমার যেটা কাজ করা লাগবে আবার থিওডোলাইটের কাজ, থিওডোলাইট বসায় বসায় কোন মেজার করা লাগবে, অ্যান্ড খেয়াল রাখা লাগবে কখন তুমি 30 ডিগ্রি আর কখন 330 ডিগ্রি, এটা খেয়াল রাখো। মানে হ্যাঁ বুঝছো হ্যাঁ, ওই তুমি? তো ফরওয়ার্ড এই বেয়ারিং ব্যাক জিনিসটা বিয়ারিং খেয়াল এর রাখো, কারণ বিষয়টাই। এটা ভুল গেলে সব হিসাব ভুল যাবে, এইটাও ভুল যাবে, কুইজও ভুল যাবে। এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে কোনটা হুম আমি কিভাবে হুম নিতেছি, আমি কি 360 থেকে বাদ দিব নাকি 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি, সেভাবে হিসাবটা করলে এরপরে অনেক ডিটেলস একটা হিসাব আছে। আমি জানি না এই হ্যাঁ, ফোল্ডারের মধ্যে হিসাবটা আছে নাকি, অনেক একটু দেখি। ডিটেলস হিসাব, কিন্তু দিন শেষে আসলে সিম্পল ট্রাইগোনোমেট্রি আর কিছুই না। হ্যাঁ, এটা এখানে নাই, একদমই সিম্পল। সিম্পল এখানে কি এটা, ও এটা কার্ভ সেটিং এর, আচ্ছা যাই হোক, একদম সিম্পল ত্রিকোণমিত্রি যেটা বললো হুম, সেটার জিনিসই। এইখানে আমি একটা জিনিস বলে রাখি সিভিল বিল্ডিং এর হাইটের ক্ষেত্রে। সিভিল বিল্ডিং এর প্রতিটা ফ্লোরের হাইট হচ্ছে 12 ফিট। বিল্ডিং হলো 7 তলা, তাহলে 7 × 12 = 84। 84 ফিট প্লাস যদি তুমি রুফ ধরো, তাহলে মোটামুটি তোমার হচ্ছে তোমার ক্যালকুলেশনের এক্সাক্টনেস এর উপর ডিপেন্ড করবে যে মোটামুটি তোমার 85 ফিট থেকে 90 ফিটের মধ্যে একটা হিসাব আসবে যদি তোমার সিভিল বিল্ডিং এর হাইট মাপতে দেয়। ওইটাই তো তো, এরকম আসলে হ্যাঁ, এটা আমি বলে রাখলাম, তাহলে তোমার ও যদি ঠিক আছে, 85 ফিট থেকে 90 ফিটের মধ্যে কিছু একটা হাইট আসে সিভিল বিল্ডিং এর, তাহলে ঠিক আছে। তাহলে বুঝবা যে তোমার ক্যালকুলেশন ঠিক আছে। ভুল হয়ে কিন্তু অনেক আকাশ পাতাল ভ্যালু আসতে পারে, 200-300 হ্যাঁ ফিটও আসতে পারে, হ্যাঁ অনেক অদ্ভুত এখন ভ্যালু আসতে পারে, তখন বুঝবা যে ওটা আবার স্যারের দেখায় না, নিজেরাই আবার ঠিক করা লাগবে। এটা হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ যায় যেটা হয়েছিল, কি হয়েছিল, থিওডোলাইটের ব্যাটারি শেষ হয়ে গেছিল আমাদের, পরে ভয় পেয়ে গেছিলাম যে হ্যাঁ নষ্ট হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, ফেললাম নাকি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা আমি বলছে যে হ্যাঁ, থিওডোলাইটটা যেহেতু অনেক কাজে ইউজ করা হবে, কার্ভ সেটিং, ট্রাভার্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স, স্ট্যাডিয়া, ব্যাটারি শেষ হয়ে যাবে তোমার। ওটার ব্যাটারি মাঠে হচ্ছে তোমাদের সার্ভেইং ল্যাবের যেই ইনস্ট্রুমেন্ট যারা ম্যানেজ করেন ওই স্যাররা থাকবেন, ওনাদের কাছে যে বলবা যে স্যার ব্যাটারি শেষ হয়ে গেছে, ওনারা আবার নতুন ব্যাটারি লাগাই দিবে। এটা অবশ্যই এনশিওর করবে, কারণ থিওডোলাইট যদি কাজ না করে বেশিরভাগ কাজই তুমি করতে পারবে না, পুরো জিনিস অচল। এটা একটা সমস্যা। তো হাইট অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম গেল। তোমাদের এই দিনটা না ভালোই কষ্ট যাবে, যেহেতু দুইটা একদিনে পড়ছে, একটু কষ্ট যাবে আসলে। আচ্ছা, এরপরে ডে 5 হাউস সেটিং, এটা বেশ মজার আছে। ডে 5-এ হাউস সেটিংয়ের সাথে ছিল কন্ট্রোলিং, আমি হাউস সেটিংয়ে ছিলামই না। রাফিন ছিলি? হাউস সেটিং আমি ছিলাম না, কিন্তু হাউস সেটিং জিনিসটা আসলে খুবই সহজ। তোমাকে ছবিটা দেখা, ওইটা বাড়ির ছবিটা, এটাই তো বাড়ির ছবি। না না, ড্রাইভে 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 আচ্ছা, বাড়ির প্ল্যানটা দেখা। হাউস সেটিংয়ে আমি ছিলাম না কারণ কন্ট্রোলের সম্পূর্ণ হিসাবটা আমি করছিলাম, সো হাউস এইটা না রে, সেটিংয়ে। এইটা না, ওই যে যেই হ্যাঁ, যাইতেছি। লেকচার লেকচার ওখানে যাইস। হাউস সেটিংয়ের সময় আমাকে ডাকতেছিল, আমি লাইক লিটারেলি ভাই কন্ট্রোলের হিসাব করতেছি, আসার টাইম নাই একদমই। ওই ভাগ করে কাজ করা লাগবে, কারণ এক একজন এক এক দিকে থেকে কাজ করে। হাউস সেটিংটা সোজা কাজই, চুন লাগানো লাগে, হাতের মধ্যে চুন টুন লাগে, এটাই তো বাড়ির। হুম, হ্যাঁ হ্যাঁ, বাড়ির প্ল্যান হচ্ছে তোমাকে আগে রাতে টিচার একটা বাড়ির প্ল্যানের মতো দিয়ে দিবে। এখন একটা বাড়ির প্ল্যানে তুমি বুঝতেছো যে মানে এক রুমের একটা বাড়ি, মানে এক রুম প্লাস একটা বারান্দা, সাথে সিঁড়ি। তো টিচাররা তোমাকে বলবে কি যে এইটাকে মানে তোমরা যেহেতু কোয়ান্টিটি সার্ভেইং পড়ছো, তোমাদের মনে আছে যে একটা বাড়ির প্ল্যান এবং বাড়ির ফাউন্ডেশন প্ল্যান, মানে বাড়ি তো আমি বানাবো, তার জন্য যে মাটি কাটবো, মাটি তো একটু বেশি করে কাটবো তাই না, 2 সাইডে 3 ফিট বা 3 ফিট এরকম করে কাটবে না, কত 3 ইঞ্চি না 3 ইঞ্চি 3 ইঞ্চি, এরকম ওই বেশি যে করে কোয়ান্টিটি সার্ভিং এর, 3 হ্যাঁ। ইঞ্চি, হ্যাঁ, কোয়ান্টিটি সার্ভেইং করতাম না, 3 ইঞ্চি 3 ইঞ্চি করে সাইড দিয়ে বেশি কাটতাম। তো ওইটাই তোমাকে বলবো যে তোমাকে হচ্ছে ফাউন্ডেশন প্ল্যানটাই তোমাকে মাটির মধ্যে বা ওই যে ফিল্ডের মাঠের মধ্যে তোমাকে জিনিসটাকে আঁকা লাগবে, এবং আঁকার জন্য মানে ওই বর্ডার বাউন্ডারিটা বোঝানোর জন্যই তোমাকে চুন দেওয়া লাগবে, আর কিছু না। তুমি ফার্স্টে হচ্ছে সুন্দর মতো ব্যাম্বু, তারপরে দড়ি, মানে বাঁশের বাঁশের যেগুলা কঞ্চি, দড়ি, এগুলা দিয়ে তুমি হচ্ছে প্রথমে বাউন্ডারিটা সেট করলা, তারপরে এই বরাবর তুমি জাস্ট চুন বসায় দিবা। এটাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো কাজই নাই, তো মানে এই এটা কাজটা। হইতেছে, আচ্ছা হ্যাঁ, এটা তো এতই সোজা সহজ। সবচেয়ে, এটা 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 মাঠেই হয়। খুবই এটা খুবই সহজ কাজ। এটা তুমি করলে মানে তুমি যদি একদম মানে ঠিকভাবে করলে তোমার সম্ভবত আধা ঘন্টাও লাগবে না, 20 মিনিট লাগবে মাত্র এই কাজ করতে। মানে এটা একটু প্ল্যান করে করো, তাহলে তাড়াতাড়ি করে ফেলতে পারবা। হ্যাঁ 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 আর এর পরের যেটা কাজ, এটা হচ্ছে টাইম কনজিউমিং, ভালো রকম টাইম কনজিউমিং, ছোট আহ, কন্ট্রোলিং। হ্যাঁ,
কন্ট্রোলিং কন্টুরিং জিনিস, এটা জাস্ট হ্যাঁ। এমনি একটা ছবি দিছি যে কন্টুরিং কি, যখন জলসিঁড়িতে নিয়ে যাইতো তখন এই যে একটা পাহাড় থাকতো, মানে টিলা টাইপ থাকতো, সেই টিলার কন্ট্রোর ম্যাপ করলে তখন কিন্তু কন্ট্রোরিংটা অনেক ভ্যালুয়েবল হতো। এখন আমাদের তোমরা যে কন্ট্রোরিং করবা ফিল্ডে, যারা ফিল্ডে কন্ট্রোরিং করলে জিনিসটা কী হবে, ডিফারেন্স নাই তো, সামান্য ডিফারেন্স 90.3, 90.2, 90.6 এরকম ডিফারেন্স হবে। যাই হোক, তোমার প্রসেসটা শেখা হয়ে যাইতেছে। সো সেই ক্ষেত্রে কন্ট্রোরিং আমি একটু এটাই দেখাই, কন্ট্রোরিংয়ের ছবিটা দেখাই। তোমাকে ফার্স্টে একটা বলবে যে এত বাই এত এরিয়া একটা বলবে, বুঝছো? হ্যাঁ, এত বাই এত একটা এই যে একটা এরিয়া এরিয়া তুমি দেওয়া আছে, আমাকে, হ্যাঁ, এটাই কন্ট্রোলিং। হ্যাঁ, তোমাকে বলবে যে একটা গ্রিডে ভাগ করবো, মানে এত বাই এত গ্রিডে ভাগ করো। তুমি ফার্স্টে ভাগ করবা, তারপর ওই গ্রিডের প্রতিটা যে নোড বা প্রতিটা যে পয়েন্ট, প্রতিটা পয়েন্টে তোমার এরকম লেভেলিং স্টাফ লেভেলিং। বসায় লেভেল দিয়ে এলিভেশন মেজার করতে হবে। মানে তুমি যে লেভেলিংটা শিখছিলা ডে 3তে ছিল লেভেলিং, হ্যাঁ, 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 ওই লেভেলিংটাই তোমাকে আবার করতে হবে। বাট এটা হচ্ছে কন্টুরিং, বা মানে তোমার কন্টুরিং জিনিসটা কি, কন্টুরিং জিনিসটা হচ্ছে যে সেম এলিভেশনে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টের মধ্যে দিয়ে লাইন আইনকে একটা ম্যাপের মতো বানানো আর কি। যে এই আমার এই জায়গাটার মধ্যে বা এই প্লটটার মধ্যে এই জায়গাটা হচ্ছে সেম এলিভেশনে আছে, হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসটাই বের এটা করা। কিন্তু রাফ দেখানো লাগবে একবার অ্যাটলিস্ট হ্যাঁ, 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 একজনের। হ্যাঁ, সো আমি হ্যাঁ রাফিং তোমাকে, করতেছিলাম, মনে আছে যে একদম লাস্ট মোমেন্টে স্যার আইসা পড়তেছে, তখন এই যে হাতে হাতে রাফ আঁকতেছিলাম যে কোন কোন জায়গায় কোনটা যাইতেছে। মানে এই হুম, সম্পূর্ণ হিসাবটা একজনের খুব কনফিডেন্টলি করা লাগবে যে ঠিক আছে, হুম, গ্রুপের হুম। অন্যরা সেটা দেখে করে ফেলতে পারবে, সমস্যা নাই। ওই হ্যাঁ, লেভেলিং যে করছে আরেকটা তাকেই জিনিস যে দিও। হয়তো সার্ভেইং এ আমরা কন্টিনিউ যখন পড়ছিলাম থিওরিতে, তখন কিন্তু আমাদের তো জাস্ট ওই কন্টুরিং এর থিওরিটাই ছিল, আমাদের আসলে কোনো কন্টুর ম্যাপ আঁকা লাগে নাই। হ্যাঁ, তো প্রথমে বুঝতে একটু কষ্ট হবে, ওই জন্য একজন যদি ভালো পারো সে আর কি রেসপন্সিবিলিটিটা নিও যে কন্টুর ম্যাপটা ভালো এই যে করে এরকম আঁকার। এই একটা, যে এরকম একটা স্বামী গ্রিড যেরকম, টাইপ হ্যাঁ, দিয়ে এরকম দেয়। একটা গ্রিড টাইপ তোমার দেখায় দিবে যে এত মিটার বাই এত তারপরে মিটার। কিভাবে মাপা লাগে সেটাও বলে দিবে। বাট ওই কন্ট্রোর ম্যাপটা আঁকা একটু মানে তোমার আগের থেকে না দেখলে একটু টাইম লাগবে বুঝতে যে আসলে কন্ট্রোর ম্যাপটা কি হয়। যে হাউস সেটিং এর ছবিটাও দেখাই, এরকম একটা আমাদের, সরি এটা দিয়েছিল, হ্যাঁ এটা দিয়ে দিছিল, হ্যাঁ, এটাই দিছিল এটা এই দিয়ে কাজ বাড়ির কি, প্ল্যানটা। ও বুঝছি, এই বাড়ির উপরের প্ল্যানটা, মানে এই সম্পূর্ণ যে একটা প্ল্যান। কলামগুলো না, কলামের তো আমার কলামেরও সাইজ ও দিয়ে দিছে, হ্যাঁ, তাহলে কলামের আমরা সাইজ দিয়ে তারপরে দিছে, ওটা দিয়ে হ্যাঁ, চুন ওভাবে দেওয়া লাগছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আচ্ছা যারা এটা ডে 5 মনে হয় হবে, এই যে কন্ট্রোরিং এর ডিটেলস দেওয়া আছে, ড্র এ কন্ট্রোর ম্যাপ, রাইজ অ্যান্ড ফল মেথড। আচ্ছা সব কিছু আমরা রাইজ অ্যান্ড ফল মেথডেই করছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা সব রাইজেন হিসাব ফলো রাইজ অ্যান্ড করছি। ফল মেথডেই করছিলাম। তারপরে হইলো লেভেল বুক, এখানেও লেভেল বুকের কাজ আছে, তো একজন একটু। এখানে লেভেল বুকের কাজ আছে, যেহেতু লেভেলিং স্টাফ দিয়ে কাজ করে, লেভেল দিয়ে কাজ হ্যাঁ, করতেছি, আমরা এলিভেশন পাচ্ছি, লেভেল বুকের কাজ আর এই অবশ্যই যে আছে। 7টা কন্ট্রোল লাইন অ্যাটলিস্ট আঁকা লাগবে, একটা কন্ট্রোল লাইন আঁকলে তো বুঝা যাবে কন্ট্রোল কেমনে আঁকে। অ্যান্ড এই কন্ট্রোলের কনসেপ্টটা আসলে অনেক কিছুতেই আসে, পরে কাজে লাগবে। যেরকম হিট গ্রেডিয়েন্ট, যে জিনিসটা যে কোন কোন জায়গায় হিট সেম, সেটাও কন্ট্রোল টাইপই জিনিসটা, যে একই রকম হ্যাঁ, সেটাই। পরে হইতেছে পটেনশিয়ালের গ্রেডিয়েন্ট করলেও তো সেমই হবে না, যে কোন কোন জায়গায় পটেনশিয়াল সেম, মানে ওইটাই আর কি, এখানে ইয়েস, জাস্ট এলিভেশন সেম হবে। আর হাউস সেটিং, ভেরিফিকেশন অফ দ্য লেআউট। আচ্ছা, ভেরিফিকেশন অফ দ্য লেআউট, টিচার এসে ভেরিফাই করবে যে ঠিকঠাক হ্যাঁ, করছো নাকি, টিচার এসে করে কি, স্যার আসে হচ্ছে, মাপাবে। স্যার কি মাপাবে, স্যার হচ্ছে কর্ণ মাপাবে। হ্যাঁ কর্ণ, হ্যাঁ এটা বলে দিলাম, কর্ণ কর্ণ মাপবে, মাপাবে, কারণ কর্ণ তো আর তোমরা হচ্ছে মাপো নাই, কর্ণ মাপবে। যাতে কর্ণ কর্ণ ঠিক কিন্তু আছে। তোমরা মাপাবে, তোমরা হ্যাঁ, হচ্ছে এই বরাবর এটা ঘর, ঘর কি তোমরা হচ্ছে চতুর্ভুজ, তোমরা 4টা লাইন টান, মানে লাইন বরাবর তোমরা চুন বসায় যাবে। তারপর স্যার করবে কি, যে কর্ণ একটা মাপতে দিবে, যে কর্ণ মাপও ঠিক আছে কিনা, ওইটা দিয়ে ভেরিফাই করবে। হ্যাঁ এটাই আর কি, এই ওই জিনিসটা ভেরিফিকেশনটা খেয়াল কেউ রাখতে কেউ হবে। একটু হ্যাঁ, ধরা খাই তাহলে গেছিল, এই কর্ণ জিনিস মিলে না। তোমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে লাইনগুলা একদম স্ট্রেট এবং 90 ডিগ্রি হচ্ছে কিনা, হুম। ওইটা ঠিক করতে হলে তোমার কর্ণ ঠিক থাকবে। আচ্ছা, আর আমার মনে হয় তোমাদের এরকম ডিটেলস দিয়ে দিবে, আগে ডিটেলস ছিল না, মানে স্নিগ্ধা ম্যাডামের লেখা ডিটেলসগুলো, তো ডিটেলসগুলো আগের দিন পড়ে যাবা, আগের দিন টিমসে দিয়ে দিবে কোনো একটা গ্রুপকে, কোনো গ্রুপকে দিলে তো গ্রুপে শেয়ারই করে দিবে, পড়ে যাবা ডিটেলসগুলো, তাহলে কাজটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার মনে হয় ডে 5ও শেষ, কন্টিনিউর কাজটা ভালোই লাগছে করে। আচ্ছা, এটার পরে মডার্ন ইকুইপমেন্ট, এরপরে তোমাদের এসে বলবে যে তোমরা এতক্ষণ যা সার্ভেইং করলা সেগুলো আসলে অ্যাকচুয়াল লাইফে এখন আর কাজে লাগে না, এখন অনেক নতুন নতুন ইকুইপমেন্ট আছে, সেগুলো নিয়ে কিছু কথা বলবে, একটু নিজে আইসা বাসায় একটু ইউটিউব বা একটু গুগল থেকে একটু সার্চ দিয়ে দেখে নিও ছবি টবি, জাস্ট এমনি আইডিয়া রাখার জন্য। আর যা যা কথা বলবে সেগুলো রেকর্ড করে রাখবা, অবশ্যই অথবা রেকর্ড করে ক্লাস রাখবা। নোট। ক্লাস নোট, হ্যাঁ ভালোভাবে কেউ একজন ক্লাস নোট করবে, যে ক্লাস নোট করে ভালো, আর হচ্ছে রেকর্ড করে রাখবা ভিডিও, যাতে পরে রিভাইজ দিতে পারো, কারণ ওইটা শুনে রিভাইজ দিবা, ফাইনাল কুইজে প্রশ্ন আসবে শিওর, এখান থেকে প্রশ্ন আসবেই 2-3টা।
হুম, যে এই এমসিকিউ দিবেই। ইনস্ট্রুমেন্ট কি, ওই ইনস্ট্রুমেন্ট কি, কারণ জাস্ট মুখের কথা কিন্তু আসবে। তোমার এই যে রিটেন টিটেনের চেয়েও মুখের কথা, এগুলো ডেসক্রিপশনের চেয়ে মুখের কথা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে ডে সিক্সে যেটা প্লাস 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 দিছি সেটা হইতেছে রুট সার্ভে। সেই রুট সার্ভেটা কি নতুন কিছু না, তোমরা অনেক কিছু আচ্ছা তোমাদের আর কিছু শেখার বাকি নাই, যা শেখার শেখা হয়ে গেছে। একটা জিনিস করবা, রেকনেসেন্স সার্ভে, এটা কিছুই না। তুমি একটা রাস্তা ধরে হাইটা যাবা, বলবা রাস্তার এখানে একটা গাছ, এখানে একটা বিল্ডিং, এখানে একটা গাছ, এখানে একটা বিল্ডিং, এটাই আসলে হুম, আর কিছু এবং লাগে না। এখানে কোনো এক্সাক্ট মেজারমেন্ট লাগবে না, তোমার জাস্ট হ্যাঁ, হচ্ছে রাফলি চোখের স্কেচ করা আন্দাজে। লাগবে। এই যে হ্যাঁ, লিজেন্ডগুলাও নিজের মতো দিয়ে দিছে। আসলে যদি আমি চিন্তা করি, আর তোমরা যারা ফিল্ডে থাকবা তারা তো নিজের কল্পনায় বিভিন্ন জায়গায় একটা এই উডেন কি বলে এটাকে, পেক খুঁটি। খুঁটি গাইড়ে দিবা, অ্যান্ড সেটাকে তুমি নিজের মতো গাছ বলবা, ল্যাম্প পোস্ট বলবা, নিজের যেটা ইচ্ছা। এটা একদমই জাস্ট বোঝানোর জন্য। রেকনেসেন্স সার্ভে কাজে লাগবে, কারণ রেকনেসেন্স সার্ভে অ্যাকচুয়াল ফিল্ডে করা হয়। কোনো প্রজেক্ট শুরু করার আগে শুরুতে এই জায়গাটা যে রেকনেসেন্স করা হয়। এখন তো ফোন দিয়ে রেকনেসেন্স সার্ভে হয়, বাট যাই হোক, জিনিসটা জাস্ট শেখানোর জন্য প্রসেসটা। অ্যান্ড আসলে লিজেন্ডগুলা এরকম, এটা কাল্পনিক দেওয়া, বাট প্রতিটার আসলে অ্যাকচুয়াল লিজেন্ড থাকার কথা। যাই হোক, তো লিজেন্ড দিবা, তারপর একটা ছবি আঁকবা। এটা একজন করলেই হয়ে যেতেছে না? এটা খুব সম্ভবত একজন করলেই হয় এটা। একজন করলে হয়, এটা একজন করলেই হবে, এটা একজন করলে হ্যাঁ, হবে। এটা জাস্ট 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 একজন। একজন ওই যে লাইন বরাবর হেঁটে যাবে, হ্যাঁ, হেঁটে একজন যেয়ে লাইন জাস্ট। বরাবর হেঁটে যাবে, আরেকজন হইতেছে বলবে। ছবিটা মনে হয় একজনই আঁকে, এটা এটা জাস্ট হ্যাঁ ছবি হ্যাঁ একজন এঁকে হ্যাঁ, সেদিনই ছবি সাবমিট। একজনে, হ্যাঁ ওইটা ওইটাই গ্রুপ, এটা গ্রুপ সার্ভে, এটা গ্রুপ গ্রুপ কাজ। আচ্ছা, সাবমিশন, গ্রুপ গ্রুপ সাবমিশন। সাবমিশন। আচ্ছা, এরপরে তোমরা যেটা করবা সেটা দেখাইতেছি। সেটা হইতেছে তোমরা এতদিন অনেক কিছু শিখছো, সব কিছু একসাথে অ্যাপ্লাই করে একটা কাজ করা লাগবে, একটু লেন্দি একটা কাজ, ডে 6-এর কাজটা। রাউট প্রজেক্ট। হুম, তোমার রেকনেসেন্স সার্ভে করবা, 3জন ভাগ হয়ে যাবা। আসলে 3জন লাগে না, 2জনই হয়। যাই হোক, গ্রুপ লিডারের এই দিন ভালো, এতদিন গ্রুপ লিডারে বুঝে যাওয়ার কথা কে কোনটা পারে। গ্রুপ লিডার এই দিন এফিসিয়েন্টলি কাজটা ভাগ করে দিবে। শুরুতে এরা রেকনেসেন্স সার্ভে করতে থাকবে, সাথে এই কয়েকজন ওপেন ট্রাভার্সিং করতে থাকবে। ওপেন ট্রাভার্সিং শেষ হলে রেকনেসেন্স সার্ভের মানুষ সহ কেউ কেউ লেভেলিং করতে থাকবে। আবার পরে প্লেন টেবিল কে করবে, সব ঠিক মতো এটা গ্রুপ লিডার ভাগ করে দিবে কাজটা। এই দিন গ্রুপ কম্বিনেশনটা খুব দরকার, নাইলে জগা খিচুড়ি হয়ে যাবে কাজের মধ্যে। হ্যাঁ, যাই হোক, তো শুরুতে রেকনেসেন্স সার্ভে করবা, তারপরে ট্রাভার্সিং করবা। এখানে ব্যাপারটা কি, একই জায়গায় সবগুলা করবা না রাফিন? হুম, একই জায়গায় সবগুলা। হুম, আচ্ছা, প্লেন টেবিলও করা লাগবে, প্লেন টেবিল করবা লাস্টে। আচ্ছা, প্লেন টেবিল এই দিন লাগবে। তো একই জায়গায় তুমি সবগুলা করবা, এবং এখানে তো আসলে নতুন করে বলার কিছু নাই, কিছু পয়েন্ট ডিফাইন করে দিছে। তো তুমি আগে যেই কাজগুলো করছো সেগুলাই আবার করবা। অ্যান্ড এই দিনের সাবমিশনগুলো একটু বেশি, লাইক গ্রুপ সাবমিশন দুইটা আছে। প্লেন টেবিলটা গ্রুপ সাবমিশন, আর রেকনেসেন্স সার্ভে গ্রুপ সাবমিশন। আর হইতেছে আরেকবার তোমার লঙ্গিটিউডিনাল প্রোফাইল আঁকা লাগবে, ইন্ডিভিজুয়াল সাবমিশন, লেভেলিংয়ে যেরকম করছিলা। অ্যান্ড এই যে রুট প্রজেক্ট সার্ভের এত জায়গা তো থাকে না, যদি জায়গা না থাকে কম জায়গা নিয়ে করবা। এখানে ডিটেলটা প্ল্যান দিয়ে দিছে যে তুমি কিভাবে এই কোন লাইন বরাবর যাবা, সেটা বরাবর তুমি কোথায় খুঁটিগুলা বসাবা। অ্যান্ড টাইম যায়, ভালো টাইম যায় এটা করতে। হ্যাঁ এটা করতে সবচেয়ে বেশি টাইম যাবে, যদিও সবচেয়ে কঠিন হইতেছে কার্ভ সেটিং। হ্যাঁ, এটা মোটামুটি যেহেতু আগের কাজগুলা হয়ে গেছে, হুম, এইটার নতুন কনসেপ্ট নাই কোনো। তোমাদের কিন্তু এই দিন টিচারটা ইনস্ট্রাকশন কম দিবে, বলবে যে তোমরা জানো, হ্যাঁ, তোমাদের নিজেদের করা লাগবে। লিটারালি বলে দেবে যে তোমার ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে যাও জায়গা হ্যাঁ, মতো, এই যে রুট সার্ভে, তোমরা নাথিং বলবে এলস। যে তোমরা ইনস্ট্রুমেন্ট পাইছো, তোমরা এক্সট্রাকশন জানো, নিজে নিজে করো। হ্যাঁ, নিজে নিজে ঘাটা। এই যে দেখো নর্থটা কোন দিকে খেয়াল রাখো, এবং নর্থটা কত ডিগ্রি সেটাও কিন্তু দেখাই দেওয়া লাগবে। মানে এই সাবমিশনটা অনেক ঠিকঠাক আছে, তো এভাবে একটু দেখে নিও। আচ্ছা, ডে 6 গেল রেকনেসেন্স সার্ভে, সাথে হলো রাউট সার্ভে। ওকে, ডান। এরপরে ডে 7। ওকে, ডে 7-এর আগে তোমরা আসলে ডে 6.5 আচ্ছা, পাবা। তোমাদের ডে 6.5 আবার হইতেছে 3 দিন হয়ে গেছে। 14 এপ্রিল পহেলা বৈশাখ, আর 15-16তে তোমরা ক্লাসরুমে ক্লাস করবা। তারপরে 17 তারিখ যায় ফাইনাল কুইজ দিবা। এটা 20 ব্যাচের জন্য, অন্য সব ব্যাচের জন্য একদিন পাবা তুমি। এখানে পিএল হইতেছে একদিন। সেই একদিনে কি করবা আসলে তোমরা সেটা বলি। সেটা হইতেছে সেই একদিনে তোমরা প্র্যাকটিস করবা। সেটা হইতেছে ডে 6.5-এর কথা বলতেছি। তোমরা কোনো একটা হলে যাবা, হলে গ্রুপের সব মেম্বারকেই ডাকবা, এবং তারপরে সব ইনস্ট্রুমেন্ট সবাই ইউজ করে প্র্যাকটিস করবা। ফাইনালের দিন যে কাউকে যে কোনো সময় বলতে পারে এই থিওডোলাইট ইউজ করো, লেভেলিং স্টাফ ইউজ করো, এইটা করো সেটা করো, চেইন সার্ভেইং কেমনে করে বলো, ট্রাভার্স কেমনে করে বলো, হাইট ডিস্টেন্স কেমনে মেজার করে বুঝাই দাও। যে কোনো টিচার আইসা তোমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। আর না পারলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে, কারণ আই স্যার মিন নট বুঝবে তুমি কাজ করো নেসেসারিলি নাই। ইওর গ্রুপ টিচার, মানে গ্রুপ টিচার অনলি। হ্যাঁ, অন্য কেউ এসে জিজ্ঞেস করতে পারে, তোমার মার্ক কিন্তু কাটা যাবে, কারণ বুঝবে যে তুমি কাজ করো না।
কারণ হ্যাঁ, তো এতদিন কারণ অন্য প্র্যাকটিক্যাল। অন্য হ্যাঁ, হ্যাঁ, অন্য গ্রুপের টিচার যদি এসে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করে, না তারপর পারো। তুমি জিনিসটা বলতে না পারো, হুম, তারপরে কিন্তু ওই গ্রুপের টিচার তোমার গ্রুপের টিচারের কাছে রিপোর্ট করে দেবে যে যে হয়। আপনার জুরিসডিকশনে যে স্টুডেন্ট ছিল সে কিন্তু হুম, এই জিনিসটা পারে নাই। এখন কারণ আপনি তুমি যেটা করবেন করেন। এতদিন পড়াশোনা করে তুমি জিনিসগুলো আসলে শিখেই গেছো, মানে এটা এক দুই দিন, মানে ওটা তো বলছি সারা দিন ধরে এই কয়েকটা জিনিস, এই থিওডোলাইট, এই প্লেন টেবিল, লেভেলিং স্টাফ, এগুলো নিয়েই সারাদিন ধরে আসো। তাই এটা এখন পারা মাস্ট, এই ভাইবা টাইভায়। ভাই ভাই না পারলে হয়তো একটু মার্কটা কাটবে। এরপর হচ্ছে ফাইনাল লাস্ট, এটা এর জন্য নিজেরা নিজেরা নিজেদের বোঝাবা, যেরকম হ্যাঁ, ডে বন্ধের যেই দিন আছে সেই দিন সব ইনস্ট্রুমেন্ট সবাই নিজেরা চালাবা, প্রতিজন একবার করে প্লেন টেবিল করবা, থিওডোলাইট চালাবা। ঠিক মতো কেমনে টেবিলটা সেট করে, এই যে 3 পায়ের একটা টেবিল যে সেট করা লাগে, সেটটা কিভাবে তাড়াতাড়ি করা যায় এটাও ট্রাইপডটা সার্ভার। হ্যাঁ, ট্রাইপড, ট্রাইপডটা সোজা করে বসানো। ট্রাইপড সেট করাটা এটাও ঠিকমতো শিখে নিবা, সব কিছু ঠিকমতো শিখে নিলে এবং তারপরে কোনো কনসেপ্ট কারো বুঝতে সমস্যা হলে গ্রুপ মেম্বারদের সাথে কথা বলে ডিসকাস করে নিবা। অ্যান্ড দরকার হলে এবং এই জন্যই আমি বলতেছিলাম যে সব ইনস্ট্রুমেন্টটা একটা হলে রাখতে, একটা হ্যাঁ। হলে রাখো। তাহলে হচ্ছে সুবিধা কারণ হবে। সামি কিন্তু নিজেও এসে আমাদের গ্রুপের সাথে হচ্ছে পরে প্র্যাকটিস পরে করছিলি। ওইটা থিওডোলাইটের ব্যাটারি নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য করছিলাম পরে। আর হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, আমাদের গ্রুপের যদি বিভিন্ন জনেরটা বিভিন্নটা নিয়ে আসা লাগছিল, আর হ্যাঁ, হইতেছে ওই জন্য। যে দরকার হলে একটু পান নিয়ে আর বইটাও একটু ঘাটাঘাটি করে রইল লাস্ট দিনে, যাতে একটু মাথায় থাকে সব কিছু। কারণ ফাইনাল কুইজে তোমার প্রশ্ন যেগুলো থাকে তোমার সব কিছু পারা লাগবে, তোমার সব কাজ ঠিক মতো করে আসলে তুমি পারবা, না হলে আসলে ফাইনাল কুইজে সব ঠিকঠাক মতো আনসার করা কঠিন, বাট সব কাজ ঠিক মতো করলে ফাইনাল কুইজে সবই পারবা। হুম। হুম। তাহলে ইন ফাইনাল কুইজে হ্যাঁ, জিনিসটা তাহলে কি হয়, প্রথমে অ্যাজ ইট ইজ সকাল 7টায় যাবা, হ্যাঁ, যা প্রথমে মাটিতে বসবা, বসে ফাইনাল কুইজ দেওয়া লাগবে। হ্যাঁ, তাঁবুর সামনে তারপরে বসবা। ফাইনাল কুইজ, হ্যাঁ, তাবুর সামনে বসে তারপরে হচ্ছে তোমাকে ভাগ করে দিবে কাজ। যেমন তোমার গ্রুপে ধরো যদি 10 জন থাকে, হুম, তাহলে 2 জন 2 জন করে ভাগ করে দিবে। তোমার ধরো তোমাকে দিল হচ্ছে লেভেলিং, তোমার বন্ধুকে দিল ট্রাভার্সিং। যখন তুমি লেভেলিং করবা, তোমার সাথে যাকে দিবে সে হচ্ছে তোমার হেল্পার হিসেবে কাজ করবে। আবার ও যখন ট্রাভার্সিং করবে, তখন তুমি হচ্ছে ওর হেল্পার হিসেবে কাজ করবা। হুম, এইভাবে 2 জন 2 জন করে ছোট ছোট গ্রুপ করে দিবে। এরপরে তোমরা নিজেদের যে প্র্যাকটিক্যালে যে কাজটা, ফাইনালে প্র্যাকটিক্যালে যে কাজটা করতে দেবে ওই কাজটা করবা, প্লাস ছবি আঁকা। শুধু কাজ না, তারপরে তোমাকে হচ্ছে যেটার যে রেলেভেন্ট ছবি ছিল ওই রেলেভেন্ট ছবি বা প্রোফাইল বা যেটাই বলো ওইটা করে তোমাকে আঁকতে হবে, একে তোমাকে স্যারকে জমা দিতে হবে। এবং স্যারকে যখন দিবা, স্যার তখন তোমাকে যে একটা টুকটাক জিনিস জিজ্ঞেস করবে। মানে স্যার তোমার আলাদাভাবে, আমরা ভাইভা বলতে যেরকম যে বসায় ভাইভা না, ওরকম নিবে না। তুমি যেটা আঁকছো ওইটার মধ্যে তোমাকে দু একটা জিনিস জিজ্ঞেস করবে, যে তুমি আসলে যেটা করছো ওই কাজটা বুঝছো কিনা, ওইটা যাচাই করার জন্য। দেন নিয়ে যাবে তোমার যে ড্রয়িং গুলো, ওগুলা স্যারের কাছে দিয়ে দিবা, সাবমিট করে দিবা। এবং তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ব্যাক করা। ইনস্ট্রুমেন্টটা জমা দেওয়া, যে যা যা ইনস্ট্রুমেন্ট তুমি এতদিন ধরে ইউজ করলা সবগুলা ঠিকঠাক আছে কিনা, আবার সেই 6 তলায় সার্ভিং ল্যাবে যে জমা দিয়ে আসতে এটা হবে। খেয়াল রাখো, ইনস্ট্রুমেন্ট কালেকশন এখানে যেটা বলা সেটা হইতেছে ফাইনাল কুইজের সময় যে দুইজন দুইজন করে 5টা গ্রুপ করতেছে, তো তখন হইতেছে ইনস্ট্রুমেন্ট মাঝে মাঝে বেশি লাগে। তো তখন কোনো কোনো গ্রুপের জন্য সাপোজ এই দুইজনের একটা গ্রুপ আছে, তাদের ইনস্ট্রুমেন্ট লাগলো, তারা মাঠ থেকে ইনস্ট্রুমেন্ট কালেক্ট করবে এক্সট্রা। হ্যাঁ, সেই এক্সট্রা ইনস্ট্রুমেন্ট আবার মাঠে ব্যাক করে আসবা। হ্যাঁ, এক্সট্রা হ্যাঁ, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট মাঠে হ্যাঁ, ব্যাক করার পরে তুমি মেইন ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে যাবা 6 তলায়, 6 তলায় যায় জমা দিয়ে আসবা। অ্যান্ড হ্যাঁ, খাবার এই জন্য, দাবারের পরেই হ্যাঁ, মেবি হয় এটা, অ্যান্ড এটাই শেষ। হ্যাঁ, হ্যাঁ, আর ওইটা অবশ্যই মনে রাখবা, কারণ এরকম হইতে পারে যে তোমার গ্রুপে তো দেয় একটা থিওডোলাইট, হুম, কিন্তু ধরো তোমার এমন কাজ পড়লো দুইজনের যে দুইজনেরই থিওডোলাইট লাগবে। হুম। তখন ওই রকম লাগতে পারে যে দুইজনকে দুইটা থিওডোলাইট দিয়ে কাজ করতে হবে, বা এরকমও হতে পারে যে তুমি একটা দিয়ে করলা, ও তখন হেল্পার, আবার ও যখন করলো তখন তুমি হেল্পার, সো একটা থিওডোলাইট দিয়েও হয়ে যাবে। বাট সাধারণত যদি লাগে তো মাঠে ওটা বললে উনারা প্রোভাইড করবে, এটা সমস্যা নেই। আর 3-2-র পরে সার্ভেইংয়ের রেজাল্ট পাবা না, তোমার সার্ভেইংয়ের রেজাল্ট পাবা 4-1-এর গ্রেড শিটে। সো তোমার আসলে ওয়েট করা লাগবে এটার রেজাল্টের জন্য, যে আসলে কত পাইছো। বেশিরভাগই এ+ পায়, তুমি যদি ঠিক মতো কাজ করো ভালোই লাগার কথা, অ্যান্ড এ+ পায় যাবা এটা ঠিক মতো কাজ করলে, কারণ আসলেই অনেক পরিশ্রম করা লাগে কুইজটা ঠিক মতো দিলে। কুইজে আবার বেশি খারাপ করে ফেলার সমস্যা। এ+ যারা পায় নাই, যতটুকু বুঝছি কুইজ খারাপ হয়েছিল। মিড কুইজ খারাপ হলে মোটামুটি কাভার করা যায়, সাপোজ মিড কুইজে তুমি 15তে 10 পাইলা, তাও কাভার করতে পারবা। ফাইনাল কুইজ খারাপ হলে একটু সমস্যা হতে পারে, তাই ফাইনাল কুইজের রিটেনটা ভালো মতো দিও। আর বাকি সব তো হুম, আসলে হুম, সবাই করবেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার মনে হয় আর কিছু বলার নাই এখানে আসলে সব। আচ্ছা, এখানে একটু দেখাই লাস্টের কিছু নিয়ে। আচ্ছা, লাস্টের কোনো সাবমিশন তো আর ছবি নাই, কারণ না, লাস্টেরটা ওইটা তো তো ওইটা তো স্যাররা নিয়ে গেছে। ওটা তো স্যাররা জমা নিয়ে নিছে।
পরে যেটা হয়েছিল সবারটা একসাথে করে আমি জমা দিয়ে আসছিলাম আমাদের গ্রুপ টিচারের কাছে। এখানে কিছু কি বলে এটাকে ম্যানুয়াল টাইপ বই দেওয়া আছে, তো ওইটা তখন একটু তোমরা দেখে নিবা যখন কাজ শুরু করবা। এটা ছিল আমাদের এটা একটু বই টাইপ কিছু একটা দেয় না? না, বই টাইপ না, এই যে ডক, ডক এটাই দেয়, ওই যে ডকটাই আমরা মনে হয় প্রিন্ট করে নিছিলাম। হ্যাঁ, ওখানে একটু এই যে এটা একটু পড়ে টরে নেওয়া যায়, ফিল্ড ওয়ার্কের কি কি কাজ কিছু বলা হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ। এটা একটু পড়ে নেওয়া আছে। এটা একটু ফাইনাল কুইজের দিন একটু হালকা খুলে টুলে দেখলাম যে হুম, আসলে কি কীরকমভাবে কাজ করে। এটাই আসলে, আর কিছু বলার নাই সার্ভেইং নিয়ে। এই কোর্সটা যাদের হুম। ফিল্ডে সবসময় ফিল্ডে কাজ, এত গরমের মধ্যে হয়তো কাজ করতে ভালো লাগবে না, এটা একটা সত্যি কথা। অ্যান্ড স্কিন বার্ন হয়ে যায়, 2 মাস লাগে ঠিক হইতে স্কিন, ভালোই ঝামেলা। বাট ফিটনেস অনেক বাইরে যায়, আমার ফিটনেস অনেক ঠিক হয়ে গেছিলো তখন, অনেক দৌড়াইতে পারতাম সার্ভেইংয়ের লাস্টের ক্যাপ, দিকে যায়। ক্যাপ ব্যবহার করবো সবাই, নাহলে কিন্তু ক্যাপ, খবর আছে। হ্যাঁ ক্যাপ নিও। আগে ক্যাপ সবাই কিনাই তো, এখনও তো ফিক্সড কিছু না, ক্যাপ ইউজ করে সবাই। ক্যাপ, তারপরে কি ক্যাপই তো, ক্যাপ ইউজ করতে ক্যাপই তো না লাগবে, করে আর নাই, আর হ্যাঁ আর কিছু না। কারো যদি সানস্ক্রিন ইউজ করা লাগবে, সানস্ক্রিন ইউজ সানস্ক্রিন ইউজ করো। করে, হ্যাঁ ওটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা শেষ করি নাকি? হুম, কারো পানি কোনো টানি প্রশ্ন খাও থাকলে, ঠিক মতো। হ্যাঁ কারো প্রশ্ন থাকলে কমেন্টে বইলো। আর টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, ওইভাবে দেখো যার যেটা লাগে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে।